হুম, আমার কথা শুনতে পাচ্ছো? আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ, শোনা যাচ্ছে। এটা কোথাকার ছবি এটা? এই ছবিটা কোথাকার? রূপম আসছো? রূপম আমাকে শুনতে পাচ্ছো? রূপম? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছো রূপম? জি স্যার, জি জি স্যার, স্যার, শোনা শুনতে যায়। পাচ্ছে। এই একটু আগে যে ছবিটা দেখালো এটা কোন ছবিটা এটা? এই ছবিটা কার, কোথাকার? এই বড় এই ছবিটা কোথাকার? তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছো? এই ছবিটা, কোন ছবি স্যার? এই যে এটা, কোথাকার ছবি? ছবি দেখতে পাচ্ছি না। তোমরা আগের ক্লাসের লেকচার শিট পেয়েছো? জি স্যার।
আগের ক্লাসে লেকচার শিট পেয়েছো তাই না? স্যার আজকে তো বিডিএন এর ইয়াতে আমরা শুরু করছি আর কি বিডিএন সেশন। ক্লিয়ার স্যার, হ্যাঁ, আজকে অনেক ক্লিয়ার, সবকিছুই স্পষ্ট স্যার। তা শুনে আমার কথাগুলো শোনা যাচ্ছে? স্যার একদম স্পষ্ট স্যার, সেই রকম ক্লিয়ার। ও আচ্ছা, যাক আজকে এখানে তো আজকে বিডিএন সিস্টেমে তো টাইমেরও কিছুটা সুবিধা আছে আর কি। মাঝখানে যেটা ডিসকানেক্ট হয় সেই সম্ভাবনা আপনাদের তোমরা কি এই কোর্সটার ক্লাসগুলো প্রতিদিন ক্লাসগুলো কি দুইটাই করতেছো, 2টা 15তে করতেছো নাকি? না স্যার, আমাদের 10:30টায় ক্লাস থাকে, 11:30টায় ক্লাস থাকে, এরকম এক এক সময় স্যার। মানে স্যারেরা সুবিধা মতো অ্যারেঞ্জ করতেছে নাকি? না স্যার, আমাদের রুটিন দেওয়া হয়েছে, রুটিন অনুসারে হচ্ছে। ও, না আমাদের সি সেকশনের যে রুটিনটা সেই রুটিনে তো আমাদের স্ট্যাট যেটা সেটা তো 2টা 15তেই দেখলাম আর কি। জি স্যার। অন্য সাবজেক্ট গুলো সময় আলাদা আছে নাকি? হ্যাঁ, সময় আলাদা আছে স্যার, অধিকাংশই শুধু আপনার টাইম মনে হয় বিকালে হয়, বাকিগুলো স্যার সকালে হয় আর কি, 10টা 11টা এই সময় হয়। তোমরা দূরের কারা আছো, মানে কত দূরের আছো আর কি? সবচেয়ে দূরের আছো এরকম কেউ আছো সবচেয়ে অনেক মানে অনেক দূরে? হ্যালো বলতে পারবে? হ্যালো স্যার স্যার আমি হ্যাঁ, স্যার বলতেছি স্যার গত দিনে যে শীটটা দিলেন এটা স্যার 14 পেজে দিছেন, সম্পূর্ণটা তো দিলেন না স্যার। আর ওই শীটটা স্যার ম্যাচে রেখে আসছে, এখন ফুলটা পাইলে ভালো হতো স্যার। 14 শীটের? 14 পাতা শীট দিছেন স্যার। আচ্ছা, স্যার ফুল শীটটা দিলে ভালো হতো, কারণ স্যার আমরা কেউ শীট নিয়ে আসি নাই, তো মনে করেন যে এখন ফুল শীটটা পাইলে ভালো হতো। আমরা তো ম্যাচে রেখে আসছি। ফুল শীট বলতে কোনটা? স্যার আপনি যেটা পড়াইতেন প্রথম ক্লাস থেকে যেটা শুনছেন। হ্যাঁ, মানে গতদিন যে ক্লাস করাইছি সেই না না ক্লাসে? না 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 স্যার, না স্যার, একদম প্রথম থেকে আমাদের সেমিস্টারের প্রথমে যেটা শুরু হয়েছিল আচ্ছা, ওখান থেকে ওগুলো তোমরা ছিল না তোমাদের কাছে? ছিল স্যার, কিন্তু বাসায় তো নিয়ে আনি নাই। ভাবছিলাম স্যার এক সপ্তাহ ছুটি। আচ্ছা, ওগুলো দেখি ওগুলো রেডি করে পরে দিয়ে দেওয়া যাবে। অফ স্যার ওটা দিলে ভালো হয় স্যার। আচ্ছা, এইটা যেগুলো দিয়েছি থিওরি আর প্র্যাকটিক্যাল মেজার্স অফ ডিসপারশন এগুলো তো পেয়েছো তাই না? স্যার এগুলো পাইছি স্যার। না আমি জিজ্ঞাসা করেছিলাম যে অনেক দূরের যারা আছো আর কি, জি স্যার। দূরে কারা আছো? আমি আছি টাঙ্গাইলের। টাঙ্গাইল? আচ্ছা, টাঙ্গাইলের আছো দূরে আর কি। অসুবিধা হচ্ছে না তো না ওখানে? না স্যার, সমস্যা হচ্ছে না, সেই রকম ক্লিয়ার। স্যার আপনার ভিডিওটা পিন করে রাখেন স্যার, অন্যদের স্ক্রিন চলে আসছে স্যার, আপনার ভিডিওটা পিন করে রাখেন। ইয়ো, আপনার ভিডিও পিন করে রাখেন বুঝতে পারতেছি না কথাটা। স্যার, আপনার স্ক্রিনটা পিন করে রাখেন। আমার এই ভিডিওটা, জি স্যার। আমার ভিডিওটা জি স্যার, আপনার স্ক্রিনটা অল টাইম পিন করে রাখলে আপনারটা সবার কাছে দেখা যাবে। না এখানে তো আমি তো এখানে করেই রাখছি কিন্তু দেখা যাচ্ছে না নাকি? আর যে কথা বলে তারটা চলে আসে স্যার আনপিন করে রাখেন। আর পিন করলে স্যার শুধু আপনারটাই কথা বলা হবে। না আমারটা দেখা যাচ্ছে না নাকি? না স্যার, এখন বন্ধ হয়ে গেল স্যার। বন্ধ হয়ে গেছে? ও হ্যাঁ এখন স্যার, ঠিক আছে। পিন ভিডিও নামে একটা অপশন আছে। হ্যাঁ ক্লিপ ভিডিও, পিন ভিডিও, পিন। ওই এখানে তো দেখি না। হ্যালো, গ্যালাক্সি কোর প্রাইম একটা লোক কে যেন বাহিরের লোক আসছে, একটু দেখতো। গ্যালাক্সি কোর প্রাইম। হ্যাঁ বাইরের কে যেন আসছে, দেখতো।
আসতেছে কেন? এখানে রূপম একটু দেখ গ্যালাক্সি কোর প্রাইম এই লোকটা কে? আমি তো বুঝতেছি না, এটা তো বাইরে থেকে আসছে গ্যালাক্সি কোর প্রাইম। কেউ একজন এটা লিংক স্যার পাইছে তো। হোস্ট ছাড়া শেয়ার করতে হয়। হ্যাঁ স্যার, দেখো তো এখন তাহলে তো পরাগ তুই B5 স্যারকে একটু ফোন দিয়ে বলে দে। ওটা দীপিকার ইয়া হয় বাবা অথবা ও আচ্ছা ঠিক আছে। না ভিডিওর কথা যেটা বলছিলাম এটা আমি কোনো অপশন এখানে দেখতেছি না। না স্যার থাক, তাহলে থাক স্যার, আপনি কথা আচ্ছা, ঠিক বললে আছে, আপনাদের বুঝতে শোনা পারছি। যাবে। এখন শোনা যাচ্ছে তাই না? জি স্যার। আচ্ছা এখন তোমাদের 70 হয়েছে পার্টিসিপেন্ট দেখা যাচ্ছে। আরো ওয়েট করবো কিছুক্ষণ নাকি? দীপিকা, তোমার ফ্যামিলি মেম্বার দেখা যাচ্ছে, একটু তোমাদের যারা ফরেন স্টুডেন্ট আছে তারা কি পার্টিসিপেট করতে পারতেছে? ইয়েস স্যার। হ্যাঁ জি স্যার। তারা কি তাদের দেশ থেকেই পার্টিসিপেট করতেছে? হ্যাঁ তাদের দেশ থেকে স্যার। না আমরা তো ওই যে মানে একটু সহজবোধ্য করার জন্য মাঝে মধ্যে বাংলায় বলি, সেটা আমার কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা। ওরা বাংলা বুঝেছেন, বাংলা বুঝেছেন। ও আচ্ছা, তাহলে তো আর সমস্যা নাই। তাহলে এখন কি শুরু করবো নাকি আরো দেরি করবো বলো? শুরু করে দেন স্যার। শুরু করে দিব? ইয়েস স্যার। আর শুরু করে দেন, যারা আসার তারা আসছে। 75 এনাফ। আমি স্ক্রিন শেয়ার করতেছি। টিকিট দেখতে পাচ্ছ তো নাকি? জি স্যার। আজকে আমাদের আলোচনা হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিস। কোরিলেশন এন্ড রিগ্রেশন অ্যানালাইসিস, এখানে দুইটা পার্ট আমরা করেছি। কোরিলেশন অ্যানালাইসিস, এরপরে হবে রিগ্রেশন অ্যানালাইসিস। কোরিলেশন এবং রিগ্রেশন। কোরিলেশন অ্যানালাইসিসের শুরুতেই আমি যেটা বলতে চাই যে আমরা তো ভেরিয়েবল নিয়ে স্টাডি করি, ডাটা ভেরিয়েবল এগুলো নিয়ে আমাদের কার্যক্রম। ভেরিয়েবল বিভিন্ন ধরনের ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবল গুলোর মধ্যে রিলেশনশিপ, সেই ভেরিয়েবল গুলোর যে মুভমেন্ট, এগুলো আমাদের জানা দরকার পড়ে। ফর এক্সাম্পল ইল্ড এবং ফার্টিলাইজার ডোজ বাড়াইলে ইল্ড বাড়ে। তারপর ইনভেস্টমেন্ট প্রফিট, ইনকাম এক্সপেন্ডিচার, ল্যান্ড হাইট ইল্ড, তারপরে ইরিগেশন, অ্যামাউন্ট অফ ইরিগেশন ওয়াটার অ্যান্ড ইল্ড। এই যে ভেরিয়েবলগুলো, এই ভেরিয়েবলগুলোর মধ্যে রিলেশনশিপ দেখার প্রয়োজন পড়ে। বিভিন্ন রিসার্চের ক্ষেত্রে এগুলো জানার দরকার হয়। এই ভেরিয়েবলগুলোর যে মুভমেন্ট, ভেরিয়েবলগুলোর মধ্যে যে রিলেশনশিপ, এইটাই আমরা এই চ্যাপ্টারের মধ্যে আমরা আলোচনা করব। তো শুরুতেই এখানে যেটা বলছি যে এখানে বলা হয়েছে যে in which we consider two variables simultaneously for each item of the series. একটা ডিস্ট্রিবিউশন, যে ডিস্ট্রিবিউশনের মধ্যে দুইটা ভেরিয়েবল সিমালটেনিয়াসলি আমরা কনসিডার করি আর কি। এই ডিস্ট্রিবিউশনটাকে আমরা বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন বলি আর কি। কারণ এই বাইভেরিয়েট টার্মটা ইউজ হয় এই চ্যাপ্টারের মধ্যে, সেই জন্য বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশনটা কি এটা আমরা একটু শুরুতেই জানবো। ডিস্ট্রিবিউশন ইন হুইচ উই কনসিডার টু ভেরিয়েবলস সিমালটেনিয়াসলি। একটা ডিস্ট্রিবিউশনের মধ্যে যখন আমরা একইভাবে যুগপৎভাবে দুইটা ভেরিয়েবলকে কনসিডার করব, তখন ওই ডিস্ট্রিবিউশনটাকে আমরা বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন বলবো। এরপরে আমরা কোরিলেশন অ্যানালাইসিস। প্রথমে হচ্ছে কোরিলেশন। কোরিলেশনের বাংলা যদি বলি
কোরিলেশন সহ সম্পর্ক অথবা সহ সম্বন্ধ বলা যায়, সহ সম্পর্ক এটা একেবারে কমন ল্যাঙ্গুয়েজ। আবার সংশ্লেষণ আছে, সংশ্লেষণ কোন কোন বইতে দেখা যায়, সংশ্লেষণ এটি হচ্ছে কোরিলেশন। আর কোরিলেশন অ্যানালাইসিস যখন একসাথে ওখানে বলা হচ্ছে, তখন এখানে বলা হচ্ছে যে কোরিলেশন অ্যানালাইসিস ইনভলভ ভেরিয়াস মেথডস অ্যান্ড টেকনিক্স used for studying or measuring the strength of relationship between two or more related variables. এখানে দুই বা ততোধিক ভেরিয়েবলের কথা বলা হয়েছে। মেইনলি আমাদের সিলেবাসে দুইটা ভেরিয়েবলই আমাদের আছে, দুইটা ভেরিয়েবলকেই আমরা ডিসকাস করবো আর কি। দুইটা ভেরিয়েবলের ক্ষেত্রে রিলেশনশিপগুলো কিরকম এটাই মেইনলি আমরা ডিসকাস করবো, যদিও দুইয়ের অধিক ভেরিয়েবলও কনসিডার করা হয় আর কি এই স্টাডির মধ্যে আর কি। কিন্তু আমাদের সিলেবাসে দুইটা ভেরিয়েবলকেই আমরা কনসিডার করে আমাদের রিলেশনশিপের কথাগুলো বলবো। এখানে যেটা বলা হলো যে এই রিলেশনশিপটা মেজার করার জন্য যে ভেরিয়াস মেথড অথবা টেকনিক ইউজ করা হয় এটাকে আমরা বলতেছি কোরিলেশন অ্যানালাইসিস। তাহলে আমরা শুধু কোরিলেশনের কথা যদি বলি, দি রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস, দি রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস ইজ কল্ড কোরিলেশন। এখন এই কোরিলেশনটাকে মেজার করার জন্য যে মেথড আছে সেই মেথডগুলো এখানে বলেছে ভেরিয়াস মেথডস অ্যান্ড টেকনিক্স used for studying or measuring the strength of relationship between two or more variables, এটাকে কোরিলেশন অ্যানালাইসিস বলতেছি আমরা। তাহলে কোরিলেশন হচ্ছে দুইটা রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবল, এটাই কোরিলেশন। এবং এই যে কোরিলেশন এটাকে মেজার করার জন্য, নিউমেরিক্যালি মেজার করার জন্য আমরা যে মেথডগুলো ব্যবহার করি সেগুলোকে একত্রে আমরা বলতেছি কোরিলেশন অ্যানালাইসিস। বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, এরপরে এখানে বলা হচ্ছে কোরিলেশন ইজ ডিসক্রাইবড অর ক্লাসিফাইড ইন সেভারাল ডিফারেন্ট ওয়েজ। থ্রি অফ দি মোস্ট ইম্পর্টেন্ট এখানে বলা হয়েছে। কোরিলেশনটাকে বিভিন্ন ভাবে এটাকে ক্লাসিফাই করা হয়, ডিসক্রাইব করা হয়। এখানে মোস্ট ইম্পর্টেন্ট এখানে থ্রি টাইপস এখানে মোস্ট ইম্পর্টেন্ট এখানে বলা হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ কোরিলেশন, সিম্পল, পার্শিয়াল অ্যান্ড মাল্টিপল কোরিলেশন, লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার কোরিলেশন। এটা হচ্ছে মেইনলি আলোচনা করবো আর এর ভিতরে আরো অনেক আছে। এখানে পজিটিভ এবং নেগেটিভ কোরিলেশন যেটা আমরা করছি সেখানে বলা হয়েছে যখন দুইটা ভেরিয়েবলের মুভমেন্টটা সেম ডিরেকশনে হবে, একটা ভেরিয়েবল যদি বাড়ে তাহলে আর একটা ভেরিয়েবল বেড়ে যাবে। যেমন ফর এক্সাম্পল তোমাদের এগ্রিকালচার রিলেটেড যদি বলি তাহলে ইল্ড এবং ফার্টিলাইজার বাড়ালে ইল্ড বাড়ে। তাহলে ফার্টিলাইজারের মুভমেন্ট যদি পজিটিভ হয় তাহলে ইল্ডের মুভমেন্টও পজিটিভ হচ্ছে, ফার্টিলাইজার বাড়লে ইল্ড বাড়ে। তাহলে দুইটা ভেরিয়েবলের যে মুভমেন্ট সেটা সেম ডিরেকশনে হচ্ছে। এই ধরনের ভেরিয়েবলের ডাটা যদি আমরা কালেকশন করি, সেই ডাটা কালেকশন করে যদি আমরা কোরিলেশন মেজার করি তাহলে সেটা কিন্তু হবে পজিটিভ কোরিলেশন। এখানে বলা হয়েছে if both the variables are varying in the same direction, if one variable is increasing, the other on an average is also increasing. If one variable is decreasing on an other, the other on an average is also decreasing. এটা হচ্ছে পরেরটা কথা বলা হয়। তাহলে দুইটা ভেরিয়েবলের মুভমেন্ট যদি সেম ডিরেকশন হয় তাহলে পজিটিভ কোরিলেশন হবে, আর দুইটা ভেরিয়েবলের মুভমেন্টটা যদি অপোজিট ডিরেকশনে হয়, একটা অপোজিট ডিরেকশনে হয় তাহলে সেটা আমরা সেই ডাটা কালেকশন করে যদি আমরা এটাকে মেজার করি তাহলে সেটা হবে নেগেটিভ কোরিলেশন। যেমন ফর এক্সাম্পল সাপ্লাই বাড়লে প্রাইস কমে। আমরা বিভিন্ন কমোডিটির কথা যদি চিন্তা করি আর কি, যদি ফিশের কথা চিন্তা করি যে আমাদের ফিশের সাপ্লাই বেড়ে গেছে, আমদানি বেড়ে গেছে, তাহলে দেখা যায় যে প্রাইস কমে যায় আর কি। এটা একেবারে খুব স্বাভাবিকভাবে এই জিনিসটা আমরা দেখতে পাই। দুইটা ভেরিয়েবলের যদি মুভমেন্টটা অপোজিট ডিরেকশন হয় তাহলে একটা বাড়লে আরেকটা কমে যাচ্ছে, এটা এই ক্ষেত্রে আমাদের নেগেটিভ কোরিলেশন হবে। এটাই এখানে পজিটিভ এবং নেগেটিভের মধ্যে এই জিনিসটা এখানে আমরা বলতে পারি। এরপরে এখানে উদাহরণ কিছু দেওয়া হয়েছে, সাম এক্সাম্পল, যেমন হাইট অ্যান্ড ওয়েট অফ স্টুডেন্ট ইন এ ক্লাস, হাউসহোল্ড ইনকাম এবং এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট প্রফিট, লেভেলস অফ ফার্টিলাইজার অ্যান্ড yield of crops, amount of rainfall and yield of crops, plant height and yield, tiller number and yield of rice. টিলার নাম্বার যদি বেড়ে যায়, এক একটা হিলের মধ্যে টিলার যে আছে যেগুলো যে প্লান্টের সেই টিলার নাম্বার বেড়ে গেলে ইল্ড বেড়ে যায়। এইটা হচ্ছে পজিটিভ কোরিলেশনের এক্সাম্পল। এর মাঝে মাঝে আমরা পরীক্ষা দিই যে রাইট ডাউন দি এক্সাম্পল অন
পজিটিভ কোরিলেশন অথবা নেগেটিভ কোরিলেশনের কথা যদি বলি, এখানে বলা হয় যে প্রাইস এন্ড ডিমান্ড অফ গুডস। প্রাইস যদি বেড়ে যায় তাহলে ডিমান্ড কমে যায়, সাপ্লাই যদি বেড়ে যায় প্রাইস কমে যায়। ভলিউম এন্ড প্রেসার এটা একটা উদাহরণ দেওয়া আছে এখানে। তাহলে এগুলো হচ্ছে নেগেটিভ কোরিলেশনের এক্সাম্পল। এরপরে এখানে সিম্পল, পার্শিয়াল এন্ড মাল্টিপল কোরিলেশন কোনটাকে বলতে, এখানে জাস্ট একটা আইডিয়া থাকা, যদিও আমরা আগেই বলেছি যে আমরা দুই ভেরিয়েবল কেস স্টাডি করবো আর কি, টু ভেরিয়েবল কেসটাই আমরা স্টাডি করবো। পার্শিয়াল এবং মাল্টিপল কোরিলেশন এগুলো হচ্ছে মোর দ্যান টু, এগুলো আর জাস্ট আইডিয়া একটু থাকুক। The distinction between simple, partial and multiple correlation is based upon the number of variables studied. When only two variables are studied, it is a problem of simple correlation. যখন আমরা দুইটা ভেরিয়েবল স্টাডি করব তখন দুইটা ভেরিয়েবলের রিলেশনশিপ আমরা দেখব, স্টাডি করব, তখন এটা হবে সিম্পল কোরিলেশনের মধ্যে পড়বে। ইন মাল্টিপল কোরিলেশন 3 or more variables are studied simultaneously. যখন আমরা তিনটা বা তার অধিক ভেরিয়েবল একসাথে স্টাডি করব সেটা হবে মাল্টিপল কোরিলেশন। In partial correlation, we recognize more than two variables, but consider only two variables to be influencing each other, the effect of the other influencing variable being kept constant. এখানে বলা হয় যে partial correlation তাহলে কি? Simple correlation এর ক্ষেত্রে আমরা বলছি দুইটা ভেরিয়েবল স্টাডি যখন করি তখন simple correlation, more than two যখন হবে তখন হবে multiple correlation, আর এখানে partial correlation এর ক্ষেত্রে more than two এখানে হবে, কিন্তু তিনটা ভেরিয়েবল আমাদের আছে, তার মধ্যে দুইটা ভেরিয়েবল কে আমরা কনসিডার করে আরেকটাকে কনস্ট্যান্ট রেখে আমরা স্টাডি করি, এটাকে আমরা বলতেছি পার্শিয়াল। তিনটা ভেরিয়েবলের মধ্যে দুইটা ভেরিয়েবল আমাদের রানিং আর একটাকে আমরা কনস্ট্যান্ট রেখে আমরা স্টাডি যখন করি তখন এটা হবে পার্শিয়াল কোরিলেশনের কনসেপ্ট। এইটাই মোটামুটি একটা ডিস্টিংশন আর কি, ডিস্টিংশন বিটুইন সিম্পল, পার্শিয়াল আর মাল্টিপল কোরিলেশন। এরপরে লিনিয়ার এবং নন লিনিয়ার কোরিলেশন। The distinction between linear and non-linear correlation is based upon the constancy of the ratio of change between the variables. If the amount of change in one variable tend to bear a constant ratio of the amount of change in the other variables, then correlation is said to be linear. এটা হচ্ছে আমি এখানে একটা এক্সাম্পল আছে, এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার এন্ড সেলস। এখানে যে ল্যাঙ্গুয়েজটা এখানে বলা হলো যে কোনটাকে লিনিয়ার আমরা বলতেছি আর কোনটাকে নন লিনিয়ার বলতেছি। এখানে এই যে আমরা যদি খেয়াল করি, লক্ষ্য করি যদি আমরা, তাহলে এখানে আছে প্রথমে 25 অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার, এখানে টাকা দেওয়া আছে লাখে, 25 আছে, 35 আছে। আমরা যদি 35 থেকে 25 বিয়োগ করি তাহলে হবে 10। আর এখানে পরের যেটা সেলস এটা আছে 140 আছে দ্বিতীয় ভ্যালুটা, আর ফার্স্ট ভ্যালু আছে 120। সেকেন্ড ভ্যালু থেকে যদি আমরা ফার্স্ট ভ্যালু বিয়োগ করি তাহলে এখানে হবে 20। এই 20 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে হবে 2। ঠিক একইভাবে আমরা যদি 45 থেকে 35 বিয়োগ করি তাহলে 10, এখানে 160 থেকে 40 যদি বিয়োগ করি তাহলে 20। আবার যদি আমরা এই রেশিওটা বের করি তাহলে কিন্তু আগের রেশিওটাই হবে। এইরকম যখন ডাটা হবে এই দুইটা ভেরিয়েবলের চেঞ্জের যে রেশিওটা সেই রেশিওটা সবসময় কনস্ট্যান্ট থাকতেছে। এইরকম যদি হয় তাহলে এই ডাটা দিয়ে যদি আমরা একটা গ্রাফ আঁকি আর কি, স্ক্যাটার ডায়াগ্রাম আঁকি, তাহলে দেখা যাবে এটা লিনিয়ার রিলেশনশিপ হবে। তার মানে এটা স্ট্রেট লাইন হবে, একটা লাইনের মধ্যে এই অবজারভেশনগুলো হবে। এটাকে আমরা বলতেছি লিনিয়ার কোরিলেশন, কিন্তু এই যে কনস্ট্যান্ট রেশিও যেটা, এটা সবসময় তো এটা হবে না। এখানে বলা হয়েছে ইট ইজ ক্লিয়ার দ্যাট দি রেশিও অফ চেঞ্জ বিটুইন দি টু ভেরিয়েবলস ইজ দি সেম ইফ সাচ ভেরিয়েবলস আর প্লটেড অন এ গ্রাফ পেপার, all the plotted points would fall on a straight line. However, such situation is a rare in practice. যদিও এই সিচুয়েশনটা কিন্তু খুব রেয়ার হয়, নরমালি এটা হয় না। এরকম ক্ষেত্রে এটা লিনিয়ার কোরিলেশন হবে। আর কোরিলেশন উড বি কল্ড নন লিনিয়ার অর কার্ভিলিনিয়ার। if the amount of change in one variable does not bear a constant ratio of the amount, একটু আগে যে কথা বললাম যে এই যে রেশিওটা সবসময় কনস্ট্যান্ট হবে, এইটা যদি ব্যত্যয় হয় এটা সবসময় তো এটা ফলো হবে না। ইন রিয়েল সিচুয়েশন এটা কিন্তু হবে না। এই যে হবে না, এই না হলেই কিন্তু তখন হবে নন লিনিয়ার, কার্ভিলিনিয়ার হবে। তাহলে লিনিয়ার এবং নন লিনিয়ার কোরিলেশনের ডিস্টিংশনটা মোটামুটি আমরা বুঝলাম। এখন এখানে আমরা বলবো মেথড অফ স্টাডিং কোরিলেশন। এই যে মেথডের কথা বললাম যে ভেরিয়াস মেথডস যে কথা বলা হচ্ছে যেটা কোরিলেশন অ্যানালাইসিসের মধ্যে পড়তেছে, অর্থাৎ ওই মেজারিং যে টেকনিক, মেজারিং যে মেথডগুলো যে ভেরিয়াস, তার মধ্যে এখানে তিনটা এখানে দেওয়া হয়েছে। একটা হচ্ছে কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, স্ক্যাটার ডায়াগ্রাম মেথড, স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট। এখানে কোরিলেশন কোএফিসিয়েন্টটা বলা হয়নি, এখানে শুরুতেই
কোরিলেশন কোএফিসিয়েন্ট এই যে এখানে দেওয়া আছে, এখানে এই যে ইটালিক ফর্মে দেওয়া আছে রেড কালার যেটা, এখানে কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ এ মেজার অফ দি স্ট্রেংথ অফ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন টু রিলেটেড ভেরিয়েবল। In other words, a measures of the degree of linear relationship is called correlation coefficient of correlation অথবা correlation coefficient, আমরা ওই দুই নামে ডাকতে পারি। correlation coefficient বলতে পারি অথবা coefficient of correlation বলতে পারি। সেটা কি? As a measure of the degree of linear relationship is called coefficient of correlation, অথবা এখানে আমরা বলতে the correlation coefficient is a measure of the strength of linear relationship between two variables is called correlation coefficient। তাহলে a measure of the strength of linear relationship between two variables is called correlation coefficient। a measure of the strength বলা হয় অথবা a measure of the extent আমরা বলতে পারি, extent মাত্রা strength অথবা ডিগ্রি, এগুলো মাত্রা আর কি। a measure of the strength of linear relationship, a measure of the extent of linear relationship, a measure of the degree of linear relationship is called coefficient of correlation। তার মানে আমরা প্রথমেই বলেছিলাম যে দি রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস ইজ কল্ড কোরিলেশন। এখন এই কোরিলেশনটাকে যখন আমরা মেজার করব, নিউমেরিক্যালি মেজার করার জন্য এখানে বলা হচ্ছে যে দি কোএফিসিয়েন্ট মেজার করার জন্য যে সূত্রটি ব্যবহার হয় সেটাতে আমরা আছে, ওইটা হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট। এখানে বলা হচ্ছে সেইটা কোরিলেশন কোএফিসিয়েন্টটা কি? কোরিলেশন কোএফিসিয়েন্ট একটা মেজার অফ দি স্ট্রেংথ অফ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন টু রিলেটেড ভেরিয়েবল। তাহলে দুইটা ভেরিয়েবলের যে রিলেশনশিপের মাত্রা পরিমাপককেই আমরা বলতেছি কোরিলেশন কোএফিসিয়েন্ট। বাংলাটা হবে সহসম্বন্ধ সহক, এটা হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট অথবা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। The coefficient of correlation হচ্ছে measure of the strength of linear relationship between two variables. A measure of the degree of linear relationship between two variables is called coefficient of correlation. বুঝতে পারছো? Yes, sir. কোরিলেশন কোএফিসিয়েন্ট আমরা কাকে বলি আর কি সেইটা এখানে বলা হচ্ছে। কোরিলেশন কোএফিসিয়েন্ট হচ্ছে ডিগ্রি অফ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন, এই মেজার শব্দটা এখানে থাকতে হবে, a measure of the degree of linear relationship between two variables is called correlation coefficient. A measure of the strength of linear relationship between two variables is called correlation coefficient. A measure of the extent of linear relationship between two variables is called correlation coefficient. এইভাবে আমরা এটাকে সংজ্ঞায়িত করব। এখন এটা এই মেজার করার জন্য একটি ফর্মুলা আমাদের দরকার। নিউমেরিক্যালি যখন আমরা মেজার করতে যাব ডাটা থেকে, তখন আমাদের একটি সংজ্ঞা দরকার, ফর্মুলা দরকার আর কি। সেই ফর্মুলাটা এখানে যেটা বলা হয়েছে এখানে রো এখানে একটা সিম্বল এখানে আছে যেটাকে আমরা পপুলেশন কোরিলেশন কোএফিসিয়েন্ট, পপুলেশন কোরিলেশন কোএফিসিয়েন্ট, এটাকে রো গ্রিক লেটার রো দ্বারা আমরা ইন্ডিকেট করি। এবং সেটা মেজার করার জন্য এই যে সূত্রটি এখানে আছে, এই সূত্রটি এখানে হচ্ছে কোভেরিয়েন্স অফ এক্স এন্ড ওয়াই, আর নিচে স্কয়ার রুট দিয়ে এখানে ভেরিয়েন্স অফ এক্স ইনটু ভেরিয়েন্স অফ ওয়াই, এবং এটাকে আমরা সূত্র ফর্মুলা আকারে যদি দেখি তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে কোভেরিয়েন্স অফ এক্স এন্ড ওয়াই, আর হচ্ছে রুট ওভার দিয়ে ভেরিয়েন্স অফ এক্স এন্ড ভেরিয়েন্স অফ ওয়াই। এটা হচ্ছে পপুলেশন কোরিলেশন। এখন আমরা তো পপুলেশন নিয়ে কাজ করি না, আমরা এস্টিমেট করি, স্যাম্পল এস্টিমেট করি। সেই জন্য এখানে বলা হচ্ছে যে স্যাম্পল এস্টিমেট অফ রো ডিনোটেড বাই আর ইজ অবটেইনড অ্যাজ, এই স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্টের সিম্বলটা হচ্ছে আর, স্মল আর। এই পপুলেশন কোরিলেশন কোএফিসিয়েন্টের সিম্বলটা হচ্ছে এখানে এক্স ওয়াই লেখা হয়েছে, সাফিক্স এটা আমরা দিতে পারি নাও দিতে পারি, এখানে আর লিখেছি, এখানেও আমরা সাফিক্স এক্স ওয়াই দিতে পারি, এটা না দিলেও কোনো অসুবিধা নাই, আমরা দিতে পারবো। স্যার সূত্রতে হলো একদম ডান সাইডেরটা, ওখানে সিগমা এক্স আর সিগমা এক্স, ও ঠিক আছে স্যার, ঠিক আছে এটা জি স্যার, ঠিক আছে। স্কয়ারটা কেন স্যার, এটা মানটা কি স্কয়ার হবে? এটা স্কয়ার রুট আছে, এখানে স্কয়ার রুট জি স্যার, জি স্যার। দুইটার মধ্যে এখানে সিগমা স্কয়ার আর এটা সিগমা ওয়াই স্কয়ার। সিগমা স্কয়ার এখানে সিগমা এক্স মানে ইন টার্মস এক্স ভেরিয়েবলের ভেরিয়েন্স, আর এটা ওয়াই ভেরিয়েবলের ভেরিয়েন্স, কিন্তু দুইটার উপরে স্কয়ার রুট আছে। আচ্ছা ঠিক আছে জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন এখানে আমরা বলতেছি যে পপুলেশন কোরিলেশন কোএফিসিয়েন্টকে আমরা রো দ্বারা ইন্ডিকেট করি। পপুলেশন কোরিলেশন কোএফিসিয়েন্টের সিম্বলটা হচ্ছে রো, এবং ওইটাকে কিন্তু আমরা প্যারামিটার বলি, কারণ আমরা জানি যে পপুলেশন কনস্ট্যান্টকে প্যারামিটার বলি আমরা। আর আমরা পপুলেশন থেকে এস্টিমেট করি আর কি, স্যাম্পল কোরিলেশন যেটা আর কি, সেই স্যাম্পল কোরিলেশনটাকে আমরা স্মল আর দ্বারা ডিনোট করি, এবং এই স্মল আর যেটা এটা হচ্ছে স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট। স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট এই সিম্বলগুলোকে কিন্তু কোরিলেশন কোএফিসিয়েন্ট আমরা বলবো, কোরিলেশন শুধু বলবো না, কোরিলেশন কোএফিসিয়েন্ট, কোরিলেশনের মেজার এগুলো আর কোরিলেশন কোএফিসিয়েন্ট, যেটা একটু আমরা
মানে ল্যাঙ্গুয়েজে ডিফাইন করেছি। তো এখন এখানে স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্টটাকে আমরা স্মল আর দ্বারা ডিনোট করতেছি। এই স্মল আরটা হচ্ছে স্ট্যাটিস্টিক স্যাম্পল কনস্ট্যান্ট আর কি, স্ট্যাটিস্টিক। আমরা প্যারামিটার এবং স্ট্যাটিস্টিকের মধ্যে পার্থক্য আমরা ভাইবা যখন ধরি, ভাইবা আমরা অনেক সময় বলি যে এই আরটা কি, এবং তখন বলতে হবে যে আলটা হচ্ছে স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট, এবং তখন আমরা যদি বলি যে এটা কি স্ট্যাটিস্টিক নাকি প্যারামিটার, তখন তোমরা বলবো যে এটা স্ট্যাটিস্টিক। আর পপুলেশন যেটা কোরিলেশন কোএফিসিয়েন্ট সেটা হবে রো, এবং সেটা হচ্ছে প্যারামিটার। এই ক্ষেত্রে যে ডেফিনেশনটা, এই ডেফিনেশনটা এখানে দেওয়া হয়েছে এবং এখানে সিম্বলিক্যালি অর্থাৎ সূত্র আকারে, ফর্মুলা আকারে যে ডেফিনেশনটা আমরা এখানে দিয়েছি SPXY। বলো স্যার এটা স্ট্যাটিস্টিক কেন হলো আর ওইটা প্যারামিটার কেন হলো? স্যার এটা স্ট্যাটিস্টিক কেন হলো আর ওইটা প্যারামিটার কেন হলো? প্যারামিটার কেন হলো? জি স্যার। মানে পপুলেশন ডাটা যখন আমাদের সকল ডাটা, আমাদের যে স্টাডিগুলো হয় সেই স্টাডিগুলো একটা পপুলেশন থেকে আমরা স্যাম্পল ড্র করি। একটা যদি বিগ পপুলেশন হয় সেই ডাটা কালেকশন করা তো ভেরি ডিফিকাল্ট হয়, টাইম কনজিউমিং হয়, তারপরে কস্টিং বেশি হয়, সেই জন্য আমরা পপুলেশন ডাটা কালেকশন করতে পারি না। যদি আমরা পপুলেশন ডাটা কালেকশন করতে পারতাম, পপুলেশন ডাটা কালেকশন করে ওইটা যদি আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে পারতাম, তাহলে ওইটাই হবে পপুলেশন কনস্ট্যান্ট, এবং ওইটাকে আমরা প্যারামিটার বলবো, ওটাকে প্যারামিটার বলবো। কিন্তু আমরা তো সবসময় পপুলেশন নিয়ে কাজ করতে পারবো না। আমরা ওই পপুলেশনের একটা অংশকে, একটা সাবসেটকে আর কি, একটা স্যাম্পলকে নিয়ে আমরা কাজ করবো আর কি। সেটা স্মল একটা পার্ট আর কি, রিপ্রেজেন্টেটিভ পার্ট। তো যখন আমরা একটা স্যাম্পল থেকে কাজ করব, সেই স্যাম্পল থেকে যখন আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করব, সেইটা কিন্তু হবে স্যাম্পল কনস্ট্যান্ট, এবং ওইটাকে স্ট্যাটিস্টিক বলবো, স্ট্যাটিস্টিক নামে ডাকবো এটাকে। ঠিক আছে? আর এখানে যে ফর্মুলাটা এখানে আমরা বলছি, এখানে আমরা SPXY যেটা এখানে বলছি আর কি, এটাকে যদি আমরা পড়তে চাই আর কি, তাহলে এটাকে বলবো আমরা সাম অফ প্রোডাক্ট অফ x and y, সাম অফ প্রোডাক্ট অফ x and y। আর নিচে এখানে স্কয়ার রুটের নিচে এখানে আমরা বলবো SSX, সাম অফ স্কয়ারস অফ x, সাম অফ স্কয়ারস অফ y। এগুলোর নিচে যদি আমরা n দিয়ে ভাগ করি তখন ওটা ভেরিয়েন্স হয়ে যায়, n দিয়ে ভাগ করলে ওইটাই ভেরিয়েন্স হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে আমাদের মোটামুটি ফর্মুলা, কিন্তু আমরা বাস্তবে যে ফর্মুলা ইউজ করি সেটা আমরা এখন আসতেছি। এইটা ওয়ার্কিং ফর্মুলা এগুলো আর কি আমাদের। এখানে এই কথাটাই বলা হয়েছে যে এখানে গ্রিক লেটার রো, এটা হচ্ছে পপুলেশন কোরিলেশন কোএফিসিয়েন্ট, এবং আরটা হচ্ছে স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট। এখন দুইটা ভেরিয়েবল যদি আমাদের হয় x একটা y একটা, তাহলে এখানে কার্ল পিয়ারসন সাজেস্ট করছে আর কি। ওখানে তিনটা মেথড একটু আগে আমরা দেখেছি। একটা হচ্ছে কার্ল পিয়ারসনের মেথড, যে মেথডের মাধ্যমে আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে পারবো। একটা হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম মেথড, ওই মেথডের মাধ্যমে আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে পারবো। তারপর বলা হয়েছে স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট। যদিও র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টটা আমাদের সিলেবাসে নেই, তো সেটা আমরা জাস্ট একটা হয়তো আমরা বলবো যে কি জিনিস, সেটা আমরা একটু বলবো। তো মেনলি আমাদের এখানে প্রথম তিনটা মেথডের মধ্যে প্রথম যে মেথডটি কার্ল পিয়ারসনের মেথড, কার্ল পিয়ারসনের যে ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট বিচার করবো আর সেই ফর্মুলা একটু আগে আমরা দেখেছি, একটা পপুলেশনের ফর্মুলা আর একটা হচ্ছে স্যাম্পলের ফর্মুলা। এখন ওয়ার্কিং ফর্মুলা এগুলো আর এই ফর্মুলা দিয়ে মেনলি আমরা কাজ করবো। আমরা স্যাম্পল ডাটা যখন কালেকশন করব, স্যাম্পল ডাটা থেকে যখন আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করব, তখন আমরা এই ফর্মুলাটি ব্যবহার করব। এই ফর্মুলাটি এখানে ব্যবহার করব। এখানে আছে n, স্মল n, তার মানে এটা হচ্ছে নাম্বার অফ পেয়ার্স, নাম্বার অফ ডাটা পেয়ার্স এখানে বলছে, নাম্বার কয় জোড়া মান আছে, কয় জোড়া মান আছে। আমরা প্রথমেই বলছি যে বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন, আমরা একসাথে যুগপৎভাবে যখন দুইটা ভেরিয়েবল একটা ডিস্ট্রিবিউশনের মধ্যে স্টাডি করব, সেটাকে আমরা বলতেছি বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন। তো সেই জন্য এখানে বলা হয়েছে এনটা হচ্ছে নাম্বার অফ পেয়ার্স। আমরা কিন্তু আগে যখন ইউনিভেরিয়েট নিয়ে কাজ করেছিলাম, সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে ওই নাম্বার অফ অবজারভেশন ইন এ স্যাম্পল, আর এখানে কিন্তু আমরা বলছি নাম্বার অফ পেয়ার্স, তার মানে কয়টা পেয়ার আছে। এটা একটা স্যাম্পল, কিন্তু যেহেতু এক জোড়া জোড়া মান আর কি, সেই জন্য এখানে আমরা বলছি নাম্বার অফ পেয়ার্স। এইখানে আমাদের এখানে সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স, সামেশন ওয়াই, অর্থাৎ ডাটা সেট থেকে দুইটা ভেরিয়েবলের যে ডাটা, সেই ডাটা থেকে আমরা এই জিনিসগুলো বের করে আমরা যদি বসাই দিলেই আমরা কোরিলেশন কোএফিসিয়েন্টটাকে পেয়ে যাবো, এবং সেই কোরিলেশন কোএফিসিয়েন্ট পাইলেই আমরা কিন্তু বুঝতে পারবো যে এই রিলেশনশিপটা কি ধরনের। এখন এখানে আমরা এটা ওয়ার্কিং ফর্মুলা আর কি। আর এখানে আমরা যে কথাটাই বলবো, একটা প্রপার্টিসের মধ্যেই পড়ে এটা, যে ভ্যালু অফ আর এর ভ্যালুটা কিন্তু -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। তার মানে আর এর লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে -1 আর হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে 1, এর মাঝখানের যে কোনো ভ্যালু আসতে পারে। তাহলে আর লাইজ বিটুইন -1 and +1, আর এর লোয়েস্ট ভ্যালু -1, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে +1,
এবং মাঝখানে যে কোনো ভ্যালু থাকতে পারবে। যদি আর এর ভ্যালুটা 1 এর কাছাকাছি ভ্যালু হয় তাহলে ওইটাকে আমরা বলি স্ট্রং রিলেশনশিপ, পজিটিভ, হাই ডিগ্রি পজিটিভ কোরিলেশন, ওটাকে আমরা বলি। আর যদি -1 এর কাছাকাছি থাকে সেইটা হচ্ছে হাই ডিগ্রি নেগেটিভ কোরিলেশন ওটা বলবো আমরা। আর যেটা 0-র কাছাকাছি যদি কোনো ভ্যালু থাকে, 0-র চেয়ে বড় কিন্তু কাছাকাছি, মনে করো 0.5 হলো, 0.25 হলো, 0.3, এই ধরনের যদি কোনো ভ্যালু হয় সেটা হচ্ছে উইক কোরিলেশন আর কি, উইক কোরিলেশন আর কি, পুয়ার কোরিলেশন যেটাকে আমরা বলি, পুয়ার কোরিলেশন। আর যেটা 1 এর কাছাকাছি হবে সেটা হবে স্ট্রং কোরিলেশন বা হাই ডিগ্রি পজিটিভ কোরিলেশন। সেগুলো আমরা ক্যাটাগরিক্যালি আমরা দেখবো, ওটাতে যাচ্ছি আমরা এটাতে। এখানে বলা হচ্ছে দিস আর 3 এক্সট্রিম কেসেস। এক্সট্রিম কেসেস একটা হচ্ছে r equal to -1 implies that x and y are perfectly and negatively related। যদি r এর মানটা ক্যালকুলেট, পুরো ডাটা থেকে r এর মান ক্যালকুলেট করার পর যদি দেখা যায় যে r এর মানটা -1 হলো আর কি, তখন ওইটাকে কিন্তু আমরা বলবো যেহেতু -1 আছে, যেহেতু মাইনাস আছে, সেহেতু আমরা এটাকে বলবো নেগেটিভ কোরিলেশন। আর যেহেতু 1 হয়েছে এখানে, তখন আমরা এটাকে বলবো পারফেক্ট নেগেটিভ, পারফেক্ট নেগেটিভ। যদি আমরা এটার সম্পর্কে মন্তব্য করতে বলি তাহলে এটা হবে পারফেক্ট নেগেটিভ, পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। এগুলো হচ্ছে পারফেক্টলি আর নেগেটিভলি রিলেটেড। আর এর মানটা যদি 0 হয়, যে এখানে বলা হয়েছে জেনারেলি ইট ইমপ্লাইজ দ্যাট এক্স এন্ড ওয়াই আর নট কোরিলেটেড। এটা নিয়ে আর পরে ব্যাখ্যাতে যাব। আর এর মানটা যখন 0 হয় তখন আমরা এটা বলি যে আনকোরিলেটেড, দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ নাই। আবার অন্য কোথাও আছে, সেটা আমরা ওখানেই যাই বলবো। আর আর এর মান যখন +1 হবে, ইমপ্লাইজ দ্যাট এক্স এন্ড ওয়াই আর পারফেক্টলি এন্ড পজিটিভলি রিলেটেড। এটা এখানে বলা হয়েছে যে the values if r equal to +0.7, it means that relationship between x and y is positive. Relationship between x and y is positive implies that if x increases, y also will also increase. আমরা আগেই বলছি যে দুইটা ভেরিয়েবল যদি সেম ডিরেকশনে মুভ করে তাহলে পজিটিভ রিলেশনশিপ হয়। তাহলে আর এর মানটা যে এখানে পজিটিভ, এখানে প্লাস দিয়ে 0.7 হলো, এটা হাই ডিগ্রি পজিটিভ রিলেশনশিপ, এবং এই ক্ষেত্রে দুইটা ভেরিয়েবলের মুভমেন্টটা সেম ডিরেকশনে হবে। একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে। যদি দুটো ভ্যালু, একটা ভেরিয়েবল যদি কমে যায় তাহলে আরেকটা ভেরিয়েবল কমে যায়। যদি দুইটারে সেম ডিরেকশনে মুভ করে তাহলে কিন্তু সেটাও পজিটিভ হবে। এখন এখানে হচ্ছে ইফ এখানে -0.65, it means that relationship between x and y is negative, implies that if x increases, y also decreases. If x increases, y will decrease. হচ্ছে নাকি? আমার কথা শোনা যাচ্ছে? Yes, sir. কিছু হচ্ছে না? স্যার কথাগুলো কাটা কাটা আসতেছে স্যার, কেন সেটা একটু চিন্তা করতেছি কেন? আর ডাবল রিপিট আসতেছে। রিপিট কেউ একজন হলো লাউড স্পিকারে শুনতেছে, সেজন্য ডাবল লাগছে। লাউড স্পিকারে শুনতেছে কিন্তু ইয়ারফোন ইউজ করে। লাউড স্পিকারে শুনতেছো? না আপনি মানে ওই হেডফোন দিয়ে বললে কি ভালো নাকি বলতেছো? না স্যার, না স্যার, আমাদের ভিতরে কেউ একজন লাউড স্পিকারে শুনতেছে, তো আপনার কথাটা রিপিট হচ্ছে। আচ্ছা ওইটা একটু বলো, তাকে বলো। জি স্যার। আইডেন্টিফাই করা যাচ্ছে না নাকি? না স্যার। না তো ডিস্টার্ব করছে। আচ্ছা এখানে আমরা একটা एग्जांपल এখানে দিয়েছি, জাস্ট এখানে ইনভেস্টমেন্ট এবং প্রফিট। ইনভেস্টমেন্ট প্রফিটের এখানে একটা एग्जांपल দেওয়া আছে। ক্যালকুলেট দি কোরিলেশন, পজিশন অফ কোরিলেশন between investment and profit and interpret the result. আমরা একটু এই ফর্মুলার কথা বলেছি। এখন আমরা এই দেখি যে এইখানকার যে ফর্মুলার যে নিড যেটা আর কি, সেই নিড গুলো যদি ফুলফিল করতে হয় তাহলে আমাদের এই ডাটা থেকে এই জিনিসগুলো বের করতে হবে। এগুলো বের করতে হবে, তোমাদেরকে ক্যালকুলেটর বের করতে হবে। কম্পিউটার থাকলে আমরা এক্সেল প্রোগ্রামে বের করতে পারতাম। স্যার আপনি একটু বলে দেন স্যার, একটু কি করে দেন স্যার, ইয়ারফোন ইউজ করতে বলেন স্যার, লাউড স্পিকারে না। হ্যাঁ তোমাদের মধ্যে কে লাউড স্পিকার ব্যবহার করতেছে এটা একটু বন্ধ করো, তাহলে ডিস্টার্ব হচ্ছে সবারই। প্লিজ তুমি একটু বন্ধ করো এটা। আবার মিউটে রাখবে। হ্যাঁ কি বলছো?
কিছু বলছো? স্যার সবাইকে মিউট করে রাখতে বলেন, তাহলেই তো হয়ে যায়। লাউড স্পিকার ইউজ করলেও শোনা যাবে না আমাদের। না রূপম নাই নাকি? সিআর কি করে? স্যার। আপনি হোস্ট স্যার, আপনি হোস্ট, আপনি একটু মিউট করে দেন সবাইকে। তাহলে হ্যাঁ আপনি হোস্ট স্যার, আপনি মিউট করে দেন তাহলেই হবে। মিউট করে দিতে গেলে তো মিউট স্পিকারটা আমি তো লাউড স্পিকারের অপশনে খুঁজে পাই না, কোথায় পাইলো লাউড স্পিকার? আরে হেডফোন ছাড়া কথা বলাটা কি লাউড স্পিকার বলতেছে? হ্যাঁ কিছু না স্যার, ওই যে লাউড স্পিকার অপশনের কথা বলতেছে, তো ওটাই বললাম, হেডফোন ছাড়া কথা বলাটাকে লাউড স্পিকার বলতেছে আর কি, কথা শোনাটাকে। ইকো হচ্ছে না? ইকো হচ্ছে তো। স্যার মিউট করে দেন স্যার, কিছু হবে না। স্যার এখন আর যাচ্ছে না, শোনা যাচ্ছে। যাচ্ছে? জি স্যার, এবার বলেন। না তোমরা একটু কোঅপারেট করো, না হলে তো ডিস্টার্ব হবে। এটা তোমরা নিজ দায়িত্বে তোমাদের করতে হবে। আমি এখানে যেটা বলছিলাম যে কোরিলেশন কোএফিসিয়েন্ট, একটা এক্সাম্পল এখানে দিয়েছি, যে এক্সাম্পল দিয়ে ইনভেস্টমেন্ট প্রফিট আর কি এক্সাম্পল দিয়ে এখানে আমরা বলছি একটা ফর্মুলা। একটু আগে আমরা আলোচনা করেছি যে এটা হচ্ছে মেজারিং ফর্মুলা বা ওয়ার্কিং ফর্মুলা। আমরা এই ফর্মুলাগুলো দিয়ে আমরা কাজ করি। যেমন এখানে প্রথম যে ফর্মুলাটি, এই যে এই ফর্মুলাটা, এটাকে এভাবে লেখা যায় আর কি। এটাও একটা ভালো ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। অথবা এখানে জাস্ট এন দিয়ে যে আমরা ভাগ করি, ভাগ করলে এটা হয়ে যাবে। যে কোনো একটা ব্যবহার করলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এইখানে এই ফর্মুলার যে নিড, সেই নিড অনুযায়ী আমাদের এই জিনিসগুলো আমি এখানে করেছি, এক্সেলে আমি করেছি। এক্সেলে খুবই সহজ, যেখানে জাস্ট এখানে নিয়ে এসে এটা এক্স স্কোয়ার করে দিয়ে সবগুলো একসাথে আমরা পাওয়া যাই আর কি। একটা এখানে ক্লিক করলেই সবগুলো মান চলে আসে, খুব ইজিলি আমরা এটা কিন্তু বের করতে পারি। তো এখন তোমরা ক্যালকুলেটরে, পরীক্ষার ক্ষেত্রে তো ক্যালকুলেটরে তোমাদের বের করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমরা একটা অপশন আছে, যেটা আগের যে আগের যে ক্যালকুলেটরগুলো ছিল সেগুলোতে এলআর একটা অপশন ছিল, এখন ওটা রিগ্রেশন আর কি। এখনকার ক্যালকুলেটরগুলোতে রিগ্রেশন একটা অপশন আছে, যেখানে দুইটা ভেরিয়েবল একসাথে আমরা ডাটা ইনপুট করতে পারি, করে এই কোরিলেশন কোএফিসিয়েন্টগুলো বের করতে পারি। তো সেই জন্য ওই টেকনিকটা তোমাদের হয়তো তোমরা অনেকেই জানো, তো ওইটা আর একটু রিভাইজ করতে হবে। করলে আমরা সেই পদ্ধতিতে এই জিনিসটা আমরা সরাসরি কোরিলেশন কোএফিসিয়েন্টের মানও দেখতে পারবো, এবং এই যে বিভিন্ন ধরনের এই ফর্মুলা ফুলফিল করতে যে নিড আর কি, সেই নিডটা ফুলফিল করা যাবে। এইভাবে আমরা এই মানগুলো যে আমরা এখানে বসাই দিই, যেমন এটা সামেশন এক্স, সামেশন ওয়াই, এটা হচ্ছে সামেশন এক্স স্কয়ার, সামেশন ওয়াই স্কয়ার, সামেশন এক্স ওয়াই। এই মানগুলো আমরা যদি এখানে বসাই দিলে আমরা এরকম একটা ভ্যালু পাই যাবো। তাহলে এই ভ্যালুটা যখন পাইলাম, এটা কি মিন করতেছে? এখানে বলা দি কোরিলেশন কোএফিসিয়েন্ট আর এটা indicating a high degree positive correlation between the variables investment and profit, implies that if investment increases, profit will also increase. এখান থেকে এটুকুই আমরা জানতে পারতেছি। তারপর এখানে প্র্যাকটিসের জন্য এখানে একটা দেওয়া হয়েছে, এটা তোমরা দেখবে আর কি। স্যার এখানে পরীক্ষায় থাকবে স্যার? হ্যাঁ, আমি প্র্যাকটিক্যালের জন্য যে প্রবলেমগুলো দিব, সেই প্রবলেমগুলো তো তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায়, সেটা আলাদা ফাইল আছে আমার, সেইটা প্র্যাকটিক্যাল পরীক্ষায় ওগুলো জিনিস পরীক্ষায় আসে আমাদের, সেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে অবশ্যই সেগুলা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। আর থিওরি পরীক্ষার ক্ষেত্রেও আমরা যদি বলি যে ইউজিং ক্যালকুলেটর ফাইন্ড দি কোরিলেশন কোএফিসিয়েন্ট ইউজিং ক্যালকুলেটর, তো এখন এই যে ডাটাটা আছে, এই ডাটা থেকে আমরা যদি ক্যালকুলেটর ইউজ করে কোরিলেশন কোএফিসিয়েন্টটা বের করি, এটা বের করতে কয় মিনিট লাগবে আর কি? 1 মিনিটে বের করা যাবে, 1 বা 2 মিনিটের মধ্যে এটা বের করা যাবে। তো সেরকম আমরা দিতে পারি। ক্যালকুলেটর ইউজ যদি তোমার জানা থাকে, তাহলে এটা কিন্তু বের করা কোনো কঠিন কাজ না। তারপরে 2 মিনিটে একেবারে ইজিলি বের করা যাবে বিভিন্ন এই যে এগুলো, এই যে সামেশন এক্স, সামেশন ওয়াই, সামেশন এক্স স্কয়ার, সবগুলো একসাথে আমরা পেয়ে যাবো, এবং কোরিলেশন কোএফিসিয়েন্টের মানটাও পেয়ে যাবো। কারণ সেই থিওরি পরীক্ষা যদি আমরা দেই, তাহলে দিলে আমরা ওই বলবো যে ইউজিং ক্যালকুলেটর কম্পিউট কোরিলেশন কোএফিসিয়েন্ট ফ্রম দি গিভেন ডাটা ইউজিং ক্যালকুলেটর। তখন কিন্তু তোমাকে ওই সরাসরি ক্যালকুলেটর থেকে ডিটেল করতে হবে না, জাস্ট মানটা কিন্তু বের করলো। এটা গেল। তাহলে এখন এখানে প্রথম মেথড কিন্তু এটা গেল, কার্ল পিয়ারসনের ওই ফর্মুলা ইউজ করে কোরিলেশন কোএফিসিয়েন্ট আমরা কিভাবে বের করি সেটা আমরা দেখলাম আর কি। এখন আমরা আসতেছি স্ক্যাটার ডায়াগ্রাম মেথড, 2 নম্বর মেথড। এখানে বলা হয়েছে স্ক্যাটার ডায়াগ্রাম। আমরা পরীক্ষা কিন্তু দেই যে হোয়াট ইজ স্ক্যাটার ডায়াগ্রাম বা ডিফাইন স্ক্যাটার ডায়াগ্রাম, বা হাউ ক্যান ইউ ডিফাইন স্ক্যাটার ডায়াগ্রাম বা স্ক্যাটার ডায়াগ্রাম মেথড। তখন আমরা এই জিনিসটা বলবো যে স্ক্যাটার ডায়াগ্রাম ইজ এ গ্রাফিক্যাল ডিভাইস ইউজড টু অ্যানালাইজ দি রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবল। একটু আগে আমরা যেটা বললাম যে নিউমেরিক্যালি আমরা বের করলাম আর এখানে হচ্ছে গ্রাফিক্যালি। আমরা বলছি স্ক্যাটার ডায়াগ্রাম ইজ এ গ্রাফিক্যাল ডিভাইস ইউজড টু অ্যানালাইজ দি রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবল।
দুইটা ভেরিয়েবলের রিলেশনশিপ অ্যানালাইসিস করার জন্য, মেজার করার জন্য গ্রাফিক্যাল যে ডিভাইসটা আমরা ব্যবহার করি সেটাকে আমরা বলতেছি স্ক্যাটার ডায়াগ্রাম। স্ক্যাটার ডায়াগ্রাম The scatter diagram is constructed by plotting the pairs of observations on two variables with one variable along x-axis and the other along y-axis. তোমরা জানো যে গ্রাফ একেবারে ইজি একটা সিস্টেম, যে গ্রাফ আঁকার জন্য আমাদের x axis আছে, y axis আছে। x axis একটা ভেরিয়েবল, y axis আরেকটা ভেরিয়েবল দিয়ে আমরা যদি ওই ডাটা পয়েন্টগুলোকে প্লট করি আর কি, তা প্লটের যে পয়েন্টগুলো হলো সেই প্লটেড পয়েন্টগুলোকে যদি আমরা দেখি ওইটাই হবে স্ক্যাটার ডায়াগ্রাম। এখানে বলা আছে ইট ইজ দ্য বেস্ট মেথড টু আইডেন্টিফাই দি নেচার অফ রিলেশনশিপ, পজিটিভ, নেগেটিভ, লিনিয়ার, নন লিনিয়ার। এই যে রিলেশনশিপের যে প্যাটার্নটা, এই জিনিসটা যাচাই করার জন্য এই গ্রাফিক্যাল মেথডটা একটা বেস্ট মেথড বলা হয়। আমরা গ্রাফ যদি আঁকি তাহলে আঁকলেই একটা এক নজরে খুব কুইক আমরা একটা আইডিয়া পাওয়া যাবো যে এই ভেরিয়েবলগুলোর রিলেশনশিপটা কেমন, হাই ডিগ্রি নাকি লো ডিগ্রি নাকি রিলেশনশিপ নাই, এই জিনিসটা খুব সহজে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো এবং সেটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ হয়। স্ক্যাটার ডায়াগ্রাম বিলো এখানে আমরা বলছি যে এখানে যেমন এখানে একটা গ্রাফ দিয়েছি যে পারফেক্ট পজিটিভ। আমরা কিন্তু পরীক্ষায় দিয়ে দেই যে আমরা আর এর কয়েকটা মান দিয়ে দিলাম, মনে করো আর এর মান +1, আর এর মান -1, আর এর মান 0.9 +0.9, আর এর মান -0.7, আর এর মান 0। এই ধরনের কিছু মান দিয়ে তোমাকে যদি বলি যে হাউ উড ইউ ইন্টারপ্রিট দি ভ্যালুস অফ আর, হ্যাঁ, অথবা যদি বলে যে ডিসকাস দি সিচুয়েশন দিয়ে আমরা দিয়ে দিলাম আর এর কয়েকটা মান দিয়ে দিলাম, হ্যাঁ, বা অথবা যদি বলি যে কমেন্ট অন দি ফলোইং দিয়ে আমরা ওখানে আর এর কয়েকটা মান দিয়ে দিলাম, তখন কিন্তু তোমাকে এই কথাগুলোই লিখতে হবে। এই হাইপোথেটিক্যাল একটা গ্রাফ আঁকে দিতে হবে। তোমার ওইখানে আর এর যে মানটা আছে, যে মানটা তোমার পরীক্ষায় দেওয়া হলো মনে করো, তো সেই মানের উপর ভিত্তি করে তোমাকে একটা হাইপোথেটিক্যাল গ্রাফ দিতে হবে, টেন্টেটিভ একটা গ্রাফ দিয়ে দিতে হবে, দিয়ে তোমাকে এই বর্ণনাটুকু দিতে হবে আর কি। তোমার আর এর মান যদি আমরা +1 দেই, এইটার বর্ণনার ক্ষেত্রে তোমার কি আসবে, এই গ্রাফটা দিতে হবে তোমাকে, একটা হাইপোথেটিক্যাল গ্রাফ এটা দিতে হবে, দিয়ে এখানে এই ল্যাঙ্গুয়েজটুকু বলতে হবে আর কি, যেটা হচ্ছে পারফেক্ট পজিটিভ কোরিলেশন। এবং বলা হয়েছে ইফ r = 1, এখানে বলছে দেয়ার ইজ এ পারফেক্ট পজিটিভ linear relationship between x and y variable. All data points fall exactly on a straight line. The slope of the line is positive. আমরা ইন্টারমিডিয়েটে তোমরা ওই যে স্লোপ পড়ছো না, ঢাল যেটাকে বাংলায় আমরা বলি, পড়ছো না স্লোপ, সেই জিনিসটা এখানে আমরা স্লোপ আমরা এখানে যদিও বলতেছি, কিন্তু মেইনলি এখানে আমরা বলবো স্ট্যাটিস্টিক্সে আমরা বলবো এটাকে বলবো রিগ্রেশন কোএফিসিয়েন্ট। সেটা পরের চ্যাপ্টারে আছে, রিগ্রেশন কোএফিসিয়েন্ট আমরা এটা বলবো মেইনলি, এখানে স্লোপ এখানে বলছে। তাহলে আমরা r = +1 এটাকে যদি আমরা বর্ণনা করতে চাই, এটা এক কথায় আমরা বলবো যে এটা হচ্ছে পারফেক্ট পজিটিভ কোরিলেশন। স্ক্রিনে দাগ দেওয়া হচ্ছে কেন? এই মিটু দাগ দিস না, দাগ দিচ্ছ কেন? যারা দাগ দিচ্ছে তাদের আইডি দেখা যাচ্ছে। হ্যাঁ, ফাতেমা, তারপর লিজা, কেন দাগ দিচ্ছ? কি করছো? দাগ দেওয়ার দাগ দিও না। আচ্ছা, এখন হচ্ছে যে তোমরা তো রেসপন্সিবল পারসন আর কি, তোমাদের তো কিছু বলার নাই আর কি, তোমরা নিজেরাই সচেতন, তোমাদেরকে বলার নাই, যাতে স্মুথলি ক্লাসটা শোনার জন্য, জানার জন্য তো তোমাদের এটা রেকর্ড হচ্ছে তো আর কি, যার কারণে তোমাদের একটু আরো দায়িত্বশীল আচরণ করবে, এটি আমি প্রত্যাশা করি। এখন যেটা বলছিলাম যে এখানে r এর মান r = +1, এটাকে যদি ডিসক্রাইব করতে বলে আর কি, শর্টলি আর কি, কমেন্ট করতে যদি বলে, তাহলে কমেন্ট কি, এটা এই ছবিটা আমরা দিব, এটা পারফেক্ট পজিটিভ। এই পারফেক্ট পজিটিভের ক্ষেত্রে সবগুলো ভ্যালুই আমরা এই লাইনের মধ্যে পড়বে এটা, আর এই বর্ণনার মধ্যে ল্যাঙ্গুয়েজে এইটুকু কথা বলতে হবে যে ইফ r = +1 there is a perfect positive linear relationship between two variables x and y. All data point in that case all data points fall exactly on a straight line. The slope of the line is positive. এইটুকু কথা লিখে দিলেই তোমাদের হয়ে যাবে। আমরা এই ক্ষেত্রে দুইটা ভেরিয়েবলের মুভমেন্টটা সেম আর কি, এবং ওই যে রেশিও যেটা বলা হয়েছিল রেশিওটা সেম হবে, পারফেক্ট পজিটিভ হয়। ঠিক একইভাবে পারফেক্ট নেগেটিভ যদি হয়, এটাকে আমরা বলবো পারফেক্ট নেগেটিভ। যখন আর এর মান +1 এটা পারফেক্ট পজিটিভ, আর এর মান যদি -1 হয় পারফেক্ট নেগেটিভ হবে। দিস ইজ এ পারফেক্ট নেগেটিভ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন x and y ভেরিয়েবল। অল পয়েন্টস লাই অন এ লাইন, দি স্লোপ অফ দি লাইন ইজ নেগেটিভ। এই ধরনের এটা হবে স্ট্রং পজিটিভ কোরিলেশন।
স্ট্রং পজিটিভ কোরিলেশন এখানে দেখো, এখানে আর এর মান, এখানে দেখো যে এখানে ডাটা বলা হয়েছে এখানে ট্রি হাইট, আর এখানে বলা হয়েছে ট্রাঙ্ক ডায়ামিটার, তার মানে স্টেম ডায়ামিটার আছে, স্টেম ডায়ামিটার। এখানে স্টেম ডায়ামিটার অফ এ ট্রি ডিপেন্ডস অন ট্রি হাইট। একটা যদি ট্রি, একটা গাছ যদি লম্বা হয় তাহলে তার কাণ্ডটা কিন্তু মোটা হয়, যত বেশি লম্বা হবে কাণ্ডটা মোটা হবে। তো সেই জিনিসটাই এখানে বলা হয়েছে যে এরকম একটা ডাটা দিয়ে যদি আমরা একটা গ্রাফ আঁকি, তাহলে এরকম একটা হাইপোথেটিক্যাল ডাটা এগুলো আর কি, হাইপোথেটিক্যাল ডাটা দিয়ে একটা গ্রাফ আঁকলে, একটা স্ক্যাটার ডায়াগ্রাম আঁকলে এখান থেকে, এবং এটা যদি আমরা কার্ল পিয়ারসনের মাধ্যমে ওই ডাটা দিয়ে আমরা যে আর এর মান বের করি, আর এর মান বের করলে যে আর এর মানটা এরকম হবে 0.88 হবে। এবং এই স্ক্যাটার ডায়াগ্রাম করলে দেখা যাচ্ছে এখানে এই প্লটেড পয়েন্টগুলো এই লাইনটার খুব কাছাকাছি হবে। এটাকেই তখন আমরা বলবো এটা হাই ডিগ্রি পজিটিভ কোরিলেশন আর কি, স্ট্রঙ্গার পজিটিভ অ্যাসোসিয়েশন অথবা কোরিলেশন। তাহলে এটা হাই ডিগ্রি পজিটিভ কোরিলেশন এটা কিন্তু আর কি। সেই ক্ষেত্রে কি হয়, এখানে বলা হয় যে এই ডাটা পয়েন্টগুলো খুব কাছাকাছি, এখানে বলা হচ্ছে দি ক্লোজার আর is to +1 সে এটা দি স্ট্রঙ্গার পজিটিভ অ্যাসোসিয়েশন বিটুইন টু ভেরিয়েবলস। তার মানে প্লটেড পয়েন্টগুলো যদি ওই লাইনের খুব ক্লোজ কানেকশনে থাকে তখন ওইটাকে আমরা বলবো হাই ডিগ্রি পজিটিভ কোরিলেশন। স্ট্রং নেগেটিভ, এই যে নেগেটিভ কখন হয়, যখন দুইটা ভেরিয়েবলের মুভমেন্টটা অপোজিট ডিরেকশনে হবে, তখনই নেগেটিভ হবে। কিন্তু প্লটেড পয়েন্টগুলো, ডাটা পয়েন্টগুলো যদি ওই লাইনটার খুব ক্লোজ কানেকশনে থাকে তখন এটা বলবো আমরা হাই ডিগ্রি নেগেটিভ কোরিলেশন, হাই ডিগ্রি নেগেটিভ কোরিলেশন। তারপর দেখো উইক পজিটিভ কোরিলেশন। এখানে উইক পজিটিভ কোরিলেশন, এখানে দেখো যে প্লটেড পয়েন্টগুলো অনেক দূরে আছে, অনেক দূরে আছে, তখন এটাকে আমরা বলি উইক পজিটিভ আর কি, পোর কোরিলেশন আর কি, বা উইক পজিটিভ আমরা বলি, তাই না? তোমরা দেখা যায় যে এটা উদাহরণও দেওয়া যেতে পারে যে তোমরা মাঠে বসো আর কি, বসে তোমরা একসাথে ক্লোজলি মনে করো যে পড়ালেখা করতেছে, একটা কোন টপিক নিয়ে ডিসকাস করতেছে, একসাথে তোমরা মনে করো 10 জন বসে সেই ডিসকাশনটা করতেছে খুব ক্লোজলি বসে আর কি। তাহলে তখন তোমাদের ক্ষেত্রে আমরা যদি দূর থেকে তাকাই, যদি আমরা বলি যে এদের মধ্যে, আমরা স্বাভাবিকভাবে একজন মানুষ কিন্তু মন্তব্য করবে যে এদের মধ্যে রিলেশনশিপটা স্ট্রং, হ্যাঁ স্ট্রং রিলেশনশিপ আছে, যে যার কারণে তারা কিন্তু খুব ক্লোজলি বসে তারা তাদের টপিক নিয়ে আলোচনা করতেছে। কিন্তু যদি তুমি দূরে থাকো আর কি, দূরে তোমরা আসো আর কি, তাহলে তখন এই কমিউনিটিটাকে কি আমরা বলবো, তাদের রিলেশনশিপটা স্ট্রং, এটা বলতে পারবো না। সেই কনসেপ্টটাই কিন্তু এখানে তাই, এই ধরনেরই একটি কনসেপ্ট। এই যে এখানে দেখো কত দূরে আছে, এবং এই ডাটা পয়েন্টগুলো দিয়ে যদি আমরা কোরিলেশন করি তাহলে এই যে মানটা কত ছোট আর কি, জিরোর কাছাকাছি একটা মান, এটা হচ্ছে উইক পজিটিভ আমরা এটাকে বলবো। ঠিক আছে, একইভাবে এটা কিন্তু উইক নেগেটিভ আমরা বলবো, উইক নেগেটিভ। তারপরে এখানে দেখো নো কোরিলেশন, এখানে একটা জিনিস আছে, আমরা বলছি নো কোরিলেশন বা জিরো কোরিলেশন যেটাকে বলছি, a set of data pairs for which there is no clear pattern between x and y। আমরা গ্রাফিক্যালি যখন দেখি যে ডাটা পয়েন্টগুলো, ডাটা ভ্যালুগুলো কোনো প্যাটার্নকে ইন্ডিকেট করতেছে না, পজিটিভ নেগেটিভ কোনো কিছু ইন্ডিকেট করে না। There is no linear relationship among the points of the scatter diagram. If the data points fall in a random pattern, then the correlation is equal to 0. মানে র্যান্ডম প্যাটার্ন, কোনো পজিটিভ নেগেটিভ কিছু বোঝা যাচ্ছে না আর কি। এই ধরনের একটা ডাটা দিয়ে যদি আমরা, ডাটা নিয়ে যদি আমরা কোরিলেশন কোএফিশিয়েন্ট কার্ল পিয়ারসনের ফর্মুলা দিয়ে যদি কোরিলেশন করি তাহলে সেটা জিরো হয়ে যাবে। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, এগুলো কিন্তু হাইপোথেটিক্যাল ডাটা দিয়ে, হাইপোথেটিক্যাল ডাটা এখানে বলেছে প্রাইস অফ মিল্ক। কিছু কোনো প্রশ্ন, এনি কোশ্চেন? নো স্যার। যেটা বলছিলাম যে এখানে হাইপোথেটিক্যাল ডাটা, কিন্তু এগুলো এখানে বলা হয়েছে প্রাইস অফ মিল্ক এন্ড প্রাইস অফ পেন হ্যাভ জিরো কোরিলেশন উইথ ইচ আদার। প্রাইস অফ মিল্ক, প্রাইস অফ পেন, ঠিক আছে? যদি মিল্কের প্রাইস বাড়ে, পেনের প্রাইস বাড়বে কি কমবে এটা আমরা কি বুঝতে পারবো? মিল্কের সাথে পেনের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, কেমন করিয়া? দুধ খেলে স্যার স্টুডেন্টরা ভালো পড়ালেখা করবে, আর ভালো পড়ালেখা করলে স্যার পেন বেশি লাগবে না। ওইটা কোনো ইফেক্ট, ডাটা নিলে ওটার ইফেক্ট হবে না। যে এখানে ডাটা আছে, ডাটা দিয়ে যে এরকম ধরনের একটা রিলেশনশিপ পাওয়া গেছে। এখানে বলা হয়েছে যে মিল্ক অফ প্রাইস আর প্রাইস অফ পেন। এখানে বলা হচ্ছে if price of pens increase, nothing can be inferred about the price of milk and vice versa, because
their prices are just not dependent on each other. মানে এখানে এই প্রাইস এটা ডিপেন্ডেন্ট না, ওইটা যেটা তুমি বলতেছো এটা হয়তো তুমি তোমার কমন সেন্স থেকে বলতেছো, বাট ডাটা এটা ইন্ডিকেট করতেছে এই যে এই ধরনের একটা ডাটা দিয়ে আমরা এখানে দেখেছি এখানে পয়েন্ট 3টা জিরো দেওয়া আছে, কি জিরো এখানে দেওয়া আছে, তাহলে এটাকে আমরা কোনো রিলেশনশিপের মধ্যে ফেলতে পারবো? পারবো। ইন এডিশন এখানে বলা হয়েছে একটা তারপর এখানে বলা হয়েছে সাপোজ দ্যাট দি প্রাইসেস অফ কফি and prices of computers are observed and found to have the correlation of beta. This means that there is no correlation or relationship between two variables. তো এই ধরনের ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে দেখো একটা zero correlation exists when there is no relationship between two variables. For example, there is no relationship between the amount of tea drunk and level of intelligence. অ্যামাউন্ট অফ টি ড্রাঙ্কের সাথে লেভেল অফ ইন্টেলিজেন্সের ডাটা নিয়ে যদি আমরা একটা গ্রাফ আঁকি তাহলে দেখো যে এখানে কিন্তু কোনো ক্লিয়ার প্যাটার্ন বোঝা যাচ্ছে না, কোনো ক্লিয়ার প্যাটার্ন এখানে বোঝা যাচ্ছে না, এটা পজিটিভ নেগেটিভ, এবং এইটা দিয়ে এই ডাটা দিয়ে যদি আমরা আর এর মানটা বের করি তাহলে এই ধরনের একটি মান পাওয়া যাচ্ছে। তাহলে সুতরাং এইটা কিন্তু জিরো কোরিলেশনের মধ্যেই পড়ে এগুলো। এরপরে এখানে একটা কথা বলা হয়েছে নো কোরিলেশন ইফ আর ইকুয়াল টু জিরো আইদার দি ভেরিয়েবলস আর ইন্ডিপেন্ডেন্ট অর দি রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস ইজ নট লিনিয়ার। If two variables are independent, then এটা if r equal to 0 it does not mean, এখানে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, if r equal to 0 it does not mean that the variables are not related. এটা আমি শেষ করি। শোনা যায় না, ডাবল উচ্চারণ আসতেছে। উচ্চারণটা এটা কোথায় যে হচ্ছে তোমাদের এই ইকোটা কোথা থেকে হচ্ছে এটা কারণটা তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, এখানে যে কথা বলছিলাম যে if r equal to 0 it does not mean the variables are not related, মানে r এর মান 0 হইলেই আমরা কিন্তু বলতে পারবো না যে ভেরিয়েবল দুইটা রিলেটেড না, এ কথা বলা যাবে না। এর তার একটা উদাহরণ এখানে বলা হয়েছে, this simply says that the relationship is not linear. এখানে দেখো এখানে একটা ডাটা আছে, এই ডাটা দিয়ে যদি আমরা স্ক্যাটার ডায়াগ্রাম আঁকি তাহলে এটা এই ধরনের একটা হয়, এই ধরনের একটা ডাটা হয়, কিন্তু এই ডাটাটার যদি কার্ল পিয়ারসনের মেথড দিয়ে আর এর মান বের করি তাহলে জিরো হয়ে যাবে। তাহলে দেখো তাহলে আর এর মান জিরো হলেই যে এটা রিলেশনশিপ নাই কথা বলা যাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে আর এর মান জিরো হলে আমরা বলবো যে ওই সবসময় কিন্তু ওই যে নট রিলেটেড এটা বলতে পারবো না, কারণ সিচুয়েশন অনুযায়ী ডাটার ধরন অনুযায়ী কিন্তু এটা দাঁড়াচ্ছে আর কি। ডাটার প্যাটার্নটা যেরকম হয় যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার, এক্স এর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে যদি আমরা স্কয়ার করে দেই, স্কয়ার করে দিয়ে যে সেটটা হবে সেটাকে আমরা ওয়াই বলতেছি আর কি। এবং এইটা দিয়ে যদি আমরা একটা গ্রাফ আঁকি তাহলে স্ক্যাটার ডায়াগ্রাম আঁকি তাহলে সেটা কিন্তু এই ধরনের হবে, এটাকে নন লিনিয়ার হবে এটা কিন্তু, এবং এটা আর এর মানটা কিন্তু জিরো হয়ে যায়। এই যে বলছে দি ভ্যালু অফ আর উইল বি জিরো although the relationship between x and y is perfect and it is quadratic. তাহলে কোন সময় কোন ডাটার মাধ্যমে আমরা কিন্তু এটাও বুঝতে পারি যে নন লিনিয়ার ডাটা যদি হয় সেক্ষেত্রে আর এর মান জিরো হয়, নন লিনিয়ার ডাটাটা নন লিনিয়ার এটা। তাহলে জিরো হলেই যে আর এর মান জিরো হলে যে মানে এক কথাই আমরা মানে জেনারেলি এটা বলবো যে আর এর মান জিরো হলে ভেরিয়েবল দুইটা ইন্ডিপেন্ডেন্ট, মানে তাদের মধ্যে রিলেশনশিপ না, এটা আমরা জেনারেলি বলবো আর কি। কিন্তু সব সময় বলা যাবে না এটা, কারণ কিছু কিছু সিচুয়েশন আছে সেই সিচুয়েশনে কিন্তু দেখা যাচ্ছে আর এর মান জিরো কিন্তু বাট এটা কিন্তু নন লিনিয়ার। এই বিষয়টা আমি এখানে বলার চেষ্টা করি। আর এখানে তারপর এখানে আরেকটা এখানে ছবি এখানে দেওয়া আছে, এটা একটা জাস্ট একটা টেন্টেটিভ আইডিয়া, কারণ এটা কিন্তু ডাটার ধরন অনুযায়ী যেমন সোশিও ইকোনমিক ডাটা, ডেমোগ্রাফিক ডাটা, বিভিন্ন ডাটার ধরন অনুযায়ী কিন্তু এটা কিন্তু ভেরি করে আর কি। তাহলে এখানে একটা মোটামুটি একটা থাম্ব রুল এখানে বলা আছে, যে থাম্ব রুলটা হচ্ছে এখানে কি বলা হয়েছে যে আর এর মানটা যদি জিরো হয় তাহলে আমরা বলতেছি নো কোরিলেশন। তারপর আর এর মানটা যদি -0.5 থেকে 0 এর মধ্যে থাকে তাহলে এটাকে বলতেছি উইক নেগেটিভ, -0.5 থেকে 0, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে উইক নেগেটিভ। আর -1 থেকে -0.5 হয় তাহলে এটা বলা হচ্ছে স্ট্রং নেগেটিভ। ঠিক একইভাবে যদি আমরা 0 থেকে 0.5 এর মধ্যে থাকে তাহলে এটা হচ্ছে উইক পজিটিভ, আর 0.5 যদি এটা থাকে তাহলে এটা মডারেট বলতেছি আমরা, মডারেট পজিটিভ। আবার এখানে 0.5 থেকে যদি 1 হয় তাহলে এটা হবে স্ট্রং পজিটিভ। তবে কিছু ডাটার ক্ষেত্রে আবার এরকমও দেখা যায় যে এটা বলা হয় যে 50 থেকে 0.5 হলো। কোনো প্রশ্ন? আচ্ছা, যাই হোক, আমি আগে শেষ করি তারপরে প্রশ্ন করব। এখানে যেটা বলছিলাম যে কোনো ডাটার ক্ষেত্রে এরকম দেখা গেছে যে 0.5
থেকে 0.75 এইটাকে আমরা বলতেছি মডারেট, আর 0.75 থেকে 1 এর একটু নিচে আর কি সেটাকে আমরা বলছি স্ট্রং পজিটিভ। আবার কোনো কোনো ডাটার ক্ষেত্রে এরকম দেখা গেছে যে 0.2 থেকে 0.4 পর্যন্ত এটা হচ্ছে মডারেট। তো সুতরাং ডাটার প্যাটার্ন, ডাটার ধরন অনুযায়ী আমরা কিন্তু ওইটা ভেরি করবো। তো এইটা মোটামুটি একটা থাম রুল আমরা এটা বলতে পারি যে 0.5 এর আশেপাশে থাকলে সেটা মডারেট রিলেশনশিপ আমরা বলতে পারি, আর 0.5 এর উপরে যদি চলে যায় তাহলে সেটাকে আমরা স্ট্রং জিরোর কাছাকাছি থাকলে সেটা হচ্ছে উইক নেগেটিভ। এখানে প্রপার্টিজ আছে, আর এর কয়েকটা প্রপার্টিজ এখানে আছে। এখানে বলা হয়েছে যে আমরা কিন্তু অন্যান্য ফিল্ডের ক্ষেত্রে বা আমরা স্ট্যাটিস্টিক্সের ফিল্ডের ক্ষেত্রে আমরা এই প্রপার্টিগুলো প্রমাণ করতে দিই। তোমাদের এগ্রিকালচারের ক্ষেত্রে হয়তো তোমাকে দিলাম যে রাইট দি স্টেট টু ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ কোরিলেশন কোএফিশিয়েন্ট, তখন কিন্তু প্রপার্টিজগুলো লিখতে হবে হেডলাইনগুলো। প্রপার্টিজ মানে একটা বলা হয়েছে লিনিয়ার কোরিলেশন কোএফিশিয়েন্ট বলে কথা বলি না, আর মিউট করার সময় হলে মিউট করে দেন। সব মিট করে দিব। জি স্যার মিউট করে দেন সবাইকে। স্টপ করতে হবে, স্টপ করে মিউট অল এর অপশন তো ভাই আপনার ওই স্পিকারটা বন্ধ করে দেন ভাই। মিউট অল করে দিলে একটা নাম আসতেছে। মিউট অল করে দিব। জি স্যার সব মিউট করে দেন স্যার। আচ্ছা, মিউট অল পার্টিসিপেন্ট টু আনমিউট নাকি? জি স্যার যখন স্যার কোশ্চেন করতে বলবেন তখন আনমিউট করে দিতে বলবেন স্যার, তখন হয়ে যাবে স্যার। allow the participant to unmute. মিউট হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি এখানে যেটা বলছিলাম যে প্রপার্টিজ, আর মানে এখানে আর এর মান প্রথমে আমরা বলছি যে আর লাইজ বিটুইন কোরিলেশন কোএফিশিয়েন্ট লাইজ বিটুইন -1 and +1, এটা একটা প্রপার্টি। দি ভ্যালু অফ আর ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন এন্ড স্কেল অফ মেজারমেন্ট। তার মানে এই ভ্যালুগুলো আর এর মানে যে ভ্যালুগুলো দিয়ে আর আমরা মেজার করি সেই ভ্যালুগুলো, অর্থাৎ এক্স এবং ওয়াই দুইটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে যদি আমরা পার্টিকুলার কোনো ভ্যালু যোগ করে দেই, হ্যাঁ, প্রত্যেকটা অবজারভেশনের সাথে যোগ অথবা বিয়োগ করে দেওয়া যে নিউ সেট হবে, সেই নিউ সেটের সেট দিয়ে যদি আমরা কোরিলেশন কোএফিশিয়েন্টের মান বের করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। অথবা যদি আমাদের ডাটাগুলো মনে করা আছে গ্রামে আছে, সেই ডাটাগুলোকে যদি আমরা আবার কেজিতে করে নেই তাহলে যে স্কেলটা চেঞ্জ হয়ে গেল, সেই নিউ যে স্কেল চেঞ্জ হয়ে গেল সেই চেঞ্জ ডাটা অর্থাৎ নিউ ডাটা দিয়ে যদি আমরা কোরিলেশন কোএফিশিয়েন্ট বের করি তাহলে সেক্ষেত্রে মানটা কিন্তু অপরিবর্তিত থাকবে। সেই জন্য এখানে বলা হচ্ছে যে কোরিলেশন কোএফিশিয়েন্টটা অরিজিনাল ভ্যালুটাকে চেঞ্জের উপর কোনো মানের কোনো পরিবর্তন হয় না, ডিপেন্ড করে না, অথবা স্কেল চেঞ্জের উপরও ডিপেন্ড করে না। ডাজ নট ডিপেন্ডস অন চেঞ্জ অফ অরিজিন এন্ড স্কেল অফ মেজারমেন্ট। কোরিলেশন কোএফিশিয়েন্ট ইজ দ্য জিওমেট্রিক মিন বিটুইন টু রিগ্রেশন কোএফিশিয়েন্ট। দুইটা রিগ্রেশন কোএফিশিয়েন্ট কে দিয়ে মানে এটা জিওমেট্রিক মিন বের করলে আমরা কোরিলেশন কোএফিশিয়েন্টের মান পাই। অর্থাৎ রিগ্রেশন কোএফিশিয়েন্ট পরবর্তীতে আছে পরের চ্যাপ্টারে, দুইটা রিগ্রেশন কোএফিশিয়েন্টের যে জিওমেট্রিক মিন সেইটা সমান সমান কোরিলেশন কোএফিশিয়েন্ট, সেই কথাটা এখানে বলা হয়েছে। Correlation coefficient is the symmetric with respect to the dependence of the variable. Symmetricটা হচ্ছে আমরা যদি r x y বের করি আর r y x বের করি তাহলে মানটা একই হবে। মানে ভেরিয়েবলটা যদি আমরা চেঞ্জ করে ফেলি, যে x এর জায়গায় y, y এর জায়গায় x লিখে যদি আমরা কোরিলেশন কোএফিশিয়েন্ট বের করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, সেই কথাটা বলা হচ্ছে। আর এখানে বলা হচ্ছে দি কোরিলেশন কোএফিশিয়েন্ট ইজ এ ইউনিটলেস আর কি। কোরিলেশন কোএফিশিয়েন্ট একটা পিওর নাম্বার। কোরিলেশন কোএফিশিয়েন্টে যখন মান বের করি তখন ওটার মধ্যে কোনো ইউনিট থাকে না। আমার ডাটা কেজিতে, আমার ডাটা গ্রামে, কোরিলেশন কোএফিশিয়েন্টের মান বের করলে তখন কেজি আর গ্রাম কোনো কিছুই থাকবে না, ইউনিট ফ্রি হয়ে যাবে। তো এই কয়টা হচ্ছে আমাদের প্রপার্টিজ।
এবং এই প্রপার্টিজের এখানে প্রমাণ আমরা এগুলো জাস্ট তোমরা এমনি দেখবো আর কি, এগুলো তোমাদের আমরা পরীক্ষায় এগুলো না দেওয়ারই চেষ্টা করবো। এগুলো একটা ম্যাথমেটিক্যাল জিনিস, জাস্ট প্রমাণগুলো কিভাবে আসে এটা জাস্ট একটু ক্লু দেওয়া আছে আর কি, আমরা ওইটাতে ডিটেল ডিসকাশন আমরা যাবো না। এখানে অ্যাজাম্পশন অফ টেস্টিং, এখন এখানে টেস্ট অফ সিগনিফিকেন্স একটা পার্ট আছে, এটা আমাদের টেস্ট অফ হাইপোথিসিস একটা চ্যাপ্টার আছে, সেই টেস্ট অফ হাইপোথিসিসের মধ্যে ডিটেল আমরা পড়বো আর কি। আমরা কোরিলেশন কোএফিসিয়েন্টের যখন মানটা বের করি, সেই মানটা সিগনিফিকেন্ট নাকি ইনসিগনিফিকেন্ট সেটার জন্য আমাদের আবার স্ট্যাটিস্টিক্সে টেস্ট করতে হয় আর কি। সেটা আমরা বলতেছি টেস্ট অফ সিগনিফিকেন্স। সেই টেস্ট অফ সিগনিফিকেন্স করার জন্য যে ধাপগুলো আছে, সেই ধাপের মধ্যে সেগুলো আমরা থিওরি টেস্ট অফ হাইপোথিসিস করানোর সময় আমরা ডিটেল করবো, কিন্তু এখানে জাস্ট একটু আমরা কি পয়েন্ট আমরা এখানে দিয়েছি। এখানে যেমন আমাদের যে কাজটা করতে হয়, এখানে হাইপোথিসিস লিখতে হয়। এখানে বলা আছে এখানে H0 কোলন দিয়া রো ইকুয়াল টু 0। তার মানে আমরা এখানে বলতেছি যে দুইটা ভেরিয়েবল আমরা স্টাডি করতেছি, দুইটা ভেরিয়েবলের মধ্যে কোনো রিলেশনশিপ নাই। এবং এখানে H0 যেটা বলা হচ্ছে এটাকে বলা হয় নাল হাইপোথিসিস, বাংলা এটাকে বলি নাস্তিক কল্পনা, নাল হাইপোথিসিস। এখানে নাল হাইপোথিসিস মিন্স দ্যাট দেয়ার ইজ নো কোরিলেশন বিটুইন x and y ইন দি পপুলেশন। এই সিম্বলিক্যালি এই যে নাল হাইপোথিসিসটা, এটাকে যদি তোমাকে ল্যাঙ্গুয়েজে ডিসক্রাইব করতে বলি, ভাইবা প্র্যাকটিক্যাল পরীক্ষায় আমরা কিন্তু তোমাদের ভাইবা এটা প্রশ্ন করি আর কি, যে এইটা কি জিনিস, তখন তুমি হয়তো বলবা যে এটা নাল হাইপোথিসিস। এইটা ল্যাঙ্গুয়েজে ডিসক্রাইব করো, এটা হোয়াট ইজ দি মিনিং অফ দ্যাট সিম্বলিক ফর্ম অফ নাল হাইপোথিসিস। তখন তুমি এখানে ল্যাঙ্গুয়েজে এটা বলবা যে বাট ইন ল্যাঙ্গুয়েজ ইট ডিসক্রাইব বা ইট ইন্ডিকেটস দ্যাট দেয়ার ইজ নো কোরিলেশন বিটুইন দি ভেরিয়েবল, এই কথা বলবো। আর এটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। অল্টারনেটিভ হাইপোথিসিস নাল হাইপোথিসিস বাদে যেটা, হ্যাঁ সেইটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। হ্যাঁ, অল্টারনেটিভ হাইপোথিসিস বলা হয় এটা। দি অল্টারনেটিভ হাইপোথিসিস মিন্স দ্যাট দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট কোরিলেশন বিটুইন দি ভেরিয়েবলস ইন দি পপুলেশন। তার মানে এই যদি আমি একটা ইন শর্ট বলি আর কি, একেবারে শর্টকাটে যদি আমরা এই কথাটাকে বলি যে দুইটা ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক নাই, রিলেশনশিপ নাই, সেটা নাল হাইপোথিসিস। আর এইখানে সম্পর্ক আছে। যখন আমরা টেস্ট করব, টেস্ট করার জন্য আমাদের এই যে একটা স্ট্যাটিস্টিক ব্যবহার হবে, একটা টেস্ট স্ট্যাটিস্টিক, সেটা একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাতে আর এর মানটা বসাইতে হয়, এন হচ্ছে নাম্বার অফ ডাটা পেয়ার, যেটা সেই মানটা বসাইতে হয়। বসার পরে এখানে টি এর একটা মান আমাকে বের করতে হয়, এটাকে আমরা বলি ক্যালকুলেটেড ভ্যালু অফ টি। ক্যালকুলেটেড ভ্যালু অফ টি, টিটা কিন্তু একটা স্ট্যাটিস্টিক, এটা একটা স্যাম্পল কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমরা বলবো দি ক্যালকুলেটেড ভ্যালু অফ টি। এটার বিপরীতে আমাকে একটা টেবিল ভ্যালু বের করতে হবে। আমরা টেবিল সাপ্লাই দিই, অথবা তুমি এক্সেল প্রোগ্রাম দিয়ে এক্সেল দিয়ে তুমি এক্সেল ব্যবহার করে তুমি কিন্তু ওই ক্রিটিক্যাল ভ্যালু যেটা টেবুলেটেড ভ্যালু যেটাকে বলতেছি আমি, সেটা আমরা বের করতে পারবো। টেবুলেটেড ভ্যালুটা অথবা প্রবাবিলিটি ভ্যালু, এটা আমরা এক্সেল দিয়ে আমরা কিন্তু বের করতে পারবো। অথবা আমরা টেবিল আছে, আমরা পরীক্ষার ক্ষেত্রে টেবিল সাপ্লাই দিই, সেই টেবিল থেকে তোমাদেরকে বের করতে হবে। সে বের করার জন্য যে ডিগ্রিজ অফ ফ্রিডম এখানে বলা হয়েছে, n-2 ডিগ্রিজ অফ ফ্রিডম। এই ডিগ্রিজ অফ ফ্রিডম জানতে হবে, আর লেভেল অফ সিগনিফিকেন্স কত পার্সেন্ট সিগনিফিকেন্ট লেভেলে তুমি মানটা বের করতে চাচ্ছ, সেই সিগনিফিকেন্ট লেভেল আর ডিগ্রিজ অফ ফ্রিডম এই দুটো ইনফরমেশন দিয়ে টেবিল ভ্যালুটা তোমাকে সার্চ করতে হবে, টেবিল ভ্যালুটা বের করতে হবে। টেবিল ভ্যালু যখন তুমি পেয়ে যাবা, তখন এখানে ক্যালকুলেটেড ভ্যালু একটা তোমার হবে, আর একটা টেবিল ভ্যালু হলো। আর যদি তোমার ক্যালকুলেটেড ভ্যালুটা যদি টেবুলার ভ্যালুর চেয়ে বড় হয়, তাহলে এই নাল হাইপোথিসিসটা বাতিল হবে। If your calculated value is greater than the tabulated value of t, then you can say the null hypothesis is rejected. Null hypothesis is rejected. তার মানে আমরা null hypothesis বলছি যে there is no relationship, there is no correlation, তার মানে সম্পর্ক নাই। এটা যদি বাতিল হয়, তখন আমরা বলতে পারবো যে সম্পর্ক আছে। আর যদি ক্যালকুলেটেড ভ্যালু অফ t যদি tabulated ভ্যালুর চেয়ে ছোট হয়, if calculated t is less than tabulated t, then we say that our null hypothesis may be accepted. যখন ক্যালকুলেটেড ভ্যালুটা টেবুলার ভ্যালুর চেয়ে ছোট হয়, ইন দ্যাট কেস আমরা বলতে পারবো যে সম্পর্ক নাই, মানে মে বি অ্যাকসেপ্টেড। তার মানে দেয়ার ইজ নো লিনিয়ার রিলেশনশিপ বিটুইন দি ভেরিয়েবল, এই কথাটা কিন্তু আমরা বলবো আর কি। এইভাবে কিন্তু এই কমেন্ট আমাকে লিখতে হবে আর কি। এখানে বলা হয়েছে ইফ কম্পিউটেড ভ্যালু অফ টি ইজ গ্রেটার দ্যান দি টেবুলেটেড ভ্যালু অফ টি উইথ সেম ডিএফ and 5% or 1% level of significance, then a null hypothesis will be rejected at 5% or 1%. Otherwise, H0 may be accepted. এটা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব লাগবে। থিওরির ক্ষেত্রে এখানে শর্টলি আমি জাস্ট এখানে দিয়েছি, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমরা এটা দেখবো যে ভ্যালুগুলো কিভাবে বের করতেছি, এবং ওই ভ্যালুগুলো বের করে কমেন্টটা কিভাবে লিখিয়ে
কমেন্টটা কিভাবে আমরা লিখতেছি সেই জিনিসটা প্র্যাকটিক্যালি আমরা আরো ভালো করে দেখবো। তো আপাতত এই থিওরির মধ্যে এই যে টেস্ট অফ সিগনিফিকেন্স দিয়েই কোরিলেশন কোএফিসিয়েন্টের যে কোরিলেশন অ্যানালাইসিসের যে অংশটুকু এটা আমরা শেষ করব। এর মধ্যে আরো কিছু যদি ছোটখাটো কিছু থাকে তোমরা একটু দেখার পরে যদি জিজ্ঞাসা করো সেটা আমরা বলবো। এখানে একটু বলা হয়েছে, এটা জানা দরকার। এখানে বলা হয়েছে যে when the null hypothesis is rejected at a specific level, কত পার্সেন্ট লেভেলে তোমার null hypothesis রিজেক্টেড হচ্ছে, it means that, এর অর্থ হচ্ছে there is a significant difference between the value of r and 0. আমরা বলছি যে r এর মান তিনটা, একটা -1 বলছি, তিনটা এক্সট্রিম কেস আর কি, একটা -1, একটা +1, একটা 0। এখন এখানে যদি নাল হাইপোথিসিস একটু আগে যেটা বললাম যে দেয়ার ইজ নো লিনিয়ার রিলেশনশিপ, দেয়ার ইজ নো কোরিলেশন, ওইটা নাল হাইপোথিসিস। আর দেয়ার ইজ এ রিলেশনশিপ, দেয়ার ইজ এ কোরিলেশন, ওইটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। এখন যদি তোমার এখানে নাল হাইপোথিসিস রিজেক্টেড হয়, এর অর্থটা হচ্ছে এখানে বলা হয়েছে ইট মিনস দ্যাট দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন দি ভ্যালু অফ r and 0। r এর যে মানটা আমরা পাইছি সেই মান আর r এর মান 0 এর মধ্যে যে ডিফারেন্সটা সেটা সিগনিফিকেন্ট, এটা আমরা বলতেছি যখন আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্টেড হবে আর কি। when null hypothesis is not rejected, it means that যদি নাল হাইপোথিসিসটা রিজেক্ট না হয়, অ্যাকসেপ্টেড হয়, তখন অ্যাকসেপ্টেড হবে যদি ক্যালকুলেটেড টি টেবুলার টি এর চেয়ে ছোট হয়। ইন দ্যাট কেস উই ক্যান সে দ্যাট আওয়ার নাল হাইপোথিসিস মে বি অ্যাকসেপ্টেড। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো, ইট মিনস দ্যাট দি ভ্যালু অফ r is not significantly different from 0। হ্যাঁ, তাহলে তখন সেই ক্ষেত্রে আমরা বলবো যে r এর যে মানটা আমরা পেয়েছি সেই মানটা আর 0 মানের ডিফারেন্সটা একেবারে নট সিগনিফিকেন্ট, নট সিগনিফিকেন্ট আর কি, সিগনিফিকেন্ট নয়, তার মানে কাছাকাছি, 0-র কাছাকাছি। ইন দ্যাট কেস আমরা বলবো যে ইট বলতে ইজ প্রবাবলি ডিউ টু চান্স, ডিউ টু চান্স। তাহলে এখন আমি এখানে বলতে চাচ্ছি একটা, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আর কি, মানে যারা স্ট্যাটিস্টিক্স একটু ভালো করে বোঝার চেষ্টা করে আর কি, একটু ডিপলি জানতে চায় আর কি, তাদের জন্য এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। যে আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করলাম, ইল্ড এবং ফার্টিলাইজার, আমরা একটা স্যাম্পল নিয়েছি। মনে করো একটা পপুলেশনে আমার 1000 প্লট আছে, 1000 প্লট থেকে আমি 10টা প্লট নিয়ে একটা স্যাম্পল নিয়ে একটা ডাটা পেয়ার করে আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতেছি, ইল্ড এবং ফার্টিলাইজারের রিলেশনশিপ আমরা বের করতেছি। এখন আমরা যে আর এর মানটা পাইলাম সেই আর এর মানটা দেখা গেল যে অনেক বড় হয়েছে আর কি। তাহলে তো তুমি প্রশ্ন করতে পারো যে আর এর মানটা আমরা মান যেটা যখন বের করছি তখনই তো আমরা বুঝে গেছি যে আসলে এই ভেরিয়েবল দুইটার মধ্যে রিলেশনশিপ স্ট্রং পজিটিভ। তাহলে এখন আবার টেস্টটা কি জন্য লাগতেছে? টেস্টটা এই জন্যই লাগতেছে যে আমরা যে স্যাম্পল নিয়ে কাজ করছি সেইটা কোনো সময় এরকম হয় না যে বাই চান্স হয়েছে আর কি, বাই চান্স হয়েছে, কিন্তু আসলে ওদের রিলেশনশিপটা কিন্তু স্ট্রং পজিটিভ না, ওদের রিলেশনশিপটা স্ট্রং পজিটিভ না, কিন্তু স্যাম্পলটা আমরা নেওয়ার সময় বায়াসলি হয়তো আমরা স্যাম্পলটা নিয়েছি, তাতে আমার মানটা কিন্তু বাই চান্স হয়েছে আর কি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ওদের রিলেশনশিপটা কিন্তু ওইরকম না, সিগনিফিকেন্ট না আর কি, বাই চান্স হয়েছে আর কি। এই ক্ষেত্রে যদি আমাদের ওই ডাটাটা যদিও এখানে আর এর মানটা অনেক বড়, তারপরে আমাকে টেস্ট করতে হবে। টেস্ট করার পরে যদি আমরা দেখি যে নাল হাইপোথিসিসটা রিজেক্টেড হলো আর কি, তখন আমরা একেবারে খুব মানে কনফিডেন্ট সহকারে আমরা বলতে পারবো আর কি যে হ্যাঁ আসলে ওই ভেরিয়েবলটা আমরা যে পপুলেশন থেকে ডাটা নিয়েছি ওই পপুলেশনের ইল্ড এবং ফার্টিলাইজার, সেই পপুলেশনের যে ইল্ড এবং ফার্টিলাইজার দুইটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবল দুইটার মধ্যে রিলেশনশিপটা খুব স্ট্রং পজিটিভ, হাই ডিগ্রি স্ট্রং পজিটিভ আর কি, স্ট্রং পজিটিভ রিলেশনশিপ হোল্ড করে আর কি। এটা আমরা একেবারে খুব কনফিডেন্ট সহকারে বলতে পারবো আর কি। স্ট্যাটিস্টিক্যালি এটা আমাদের সেই কথাটা বলতেছে আর কি, যে স্ট্যাটিস্টিক্যালি আমাদের টেস্ট সে নাল হাইপোথিসিস রিজেক্টেড হয়েছে, তখন আমাদের বলতে আর কোনো দ্বিধা নাই আর কি, দ্বিধা নাই আর কি। তা না হলে ওই সন্দেহটা থেকে যাচ্ছে যে আমরা যে স্যাম্পলটা নিয়েছি সেই স্যাম্পলটা হয়তো আমরা বাই চান্স পেয়েছি, কিন্তু আসলে ওই রিলেশনশিপটা ওইরকম স্ট্রং না, বাই চান্স হয়তো আমরা পেয়ে গেছি। সেই জন্য এখানে যদি নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড হয় তাহলে কিন্তু আমরা বলবো যে এইটা আমরা যদিও পেয়েছিলাম আজ ওখানে, কিন্তু ওইটা আমাদের নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হয়েছে, তার মানে এটা আমরা ওই স্যাম্পলটা বাই চান্স পেয়েছিলাম, যার মাধ্যমে ওই মানটা আমরা পেয়েছি আর কি। কিন্তু আসলে প্রকৃতপক্ষে যে পপুলেশন থেকে ডাটা নিয়েছে ওই পপুলেশনের যে দুইটা ভেরিয়েবল, সেই দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপটা আসলে সিগনিফিকেন্ট না। সেই জন্যই আমাকে কিন্তু টেস্টটা করতে হবে। টেস্ট করলে তখন আমি একেবারে খুব মানে এটা ক্লিয়ারলি একেবারে রিলায়েবলি আমরা কিন্তু এটাকে বলতে পারবো।
স্ট্রংলি বলতে পারো এটার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না। তো এটাই হচ্ছে আমাদের টেস্ট করার কারণটি আর কি। তো এখন আমাদের আমরা এখন প্র্যাকটিক্যালের যে এটা দিই, আমরা এখানে প্র্যাকটিক্যাল একটা শীট আমরা এখানে দিয়েছি। এখানে দেখো যে এখানে নাম্বার অফ টিলার্স পার হিল, আমাদের যে হিলগুলো থাকে রাইসের ক্ষেত্রে, সেই হিলগুলোতে কিন্তু অনেকগুলো প্ল্যান্ট থাকে আর কি। টিলার নাম্বার আমরা বলি এটাকে আর কি, এগ্রিকালচারের টার্ম এটা তোমরা ভালো বুঝতে আর কি। এখানে নাম্বার অফ টিলার্স পার হিল এইটা, আর গ্রেইন হিল, যদি একটা হিলের মধ্যে টিলার বেশি থাকে, একটা প্লটে হিলের মধ্যে যদি টিলার বেশি থাকে তখন স্বাভাবিকভাবে গ্রেইন হিল বেশি হবে। হিলটা এখানে টন পার হেক্টরে আছে আর কি। তো এইভাবে আমরা একটা ডাটা এখানে নিয়েছি, এখানে 12টা প্লট থেকে আর কি। নেওয়ার পরে আমরা এখানে বলছি যে ক্যালকুলেট দি কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন টিলার নাম্বার অ্যান্ড ইল্ড অ্যান্ড টেস্ট ইল্ড সিগনিফিক্যান্স। এভাবে ল্যাঙ্গুয়েজটা বলতে পারি, অথবা আমরা বলতে পারি কম্পিউট দি এক্সটেন্ট অফ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন টিলার নাম্বার অ্যান্ড ইল্ড অ্যান্ড টেস্ট দি নাল হাইপোথিসিস। এটা আমরা এভাবেও দিতে পারি প্রশ্নটি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে, আবার এই 2 নম্বরে এভাবেও আমরা দিতে পারি আর কি। যে কোনো একভাবে আমরা দিব, দুইভাবে অ্যাট এ টাইম দেওয়া হবে না, একভাবে আমরা দিব। দুইটারে মিনিং কিন্তু আছে। এখানে বলা হয়েছে ক্যালকুলেট দি কোরিলেশন কোএফিসিয়েন্ট, আর এখানে আমরা কি বললাম, কম্পিউট দি এক্সটেন্ট অফ লিনিয়ার রিলেশনশিপ। এই এক্সটেন্ট অফ লিনিয়ার রিলেশনশিপটাই হচ্ছে কোরিলেশন। এক্সটেন্ট অফ লিনিয়ার রিলেশনশিপের যে মিজার, একটু আগে আমরা যেটা বলছি ডেফিনেশনের মধ্যে, এই মিজার অফ দি এক্সটেন্ট অফ লিনিয়ার রিলেশনশিপ ইজ কল্ড কোরিলেশন কোএফিসিয়েন্ট। তাহলে এই কোরিলেশন কোএফিসিয়েন্ট এইভাবে না বলে আমরা ল্যাঙ্গুয়েজটাকে এইভাবে ঘুরাই দেই, অনেক সময় ছাত্ররা বুঝতে পারতেছি কিনা এটা বোঝার জন্য আমরা এরকম ধরনের একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা ব্যবহার করি। যদি কেউ বুঝতে পারে তাহলে তো সহজ হলো, না বুঝতে পারলে সে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে। এক্সটেন্ট অফ লিনিয়ার রিলেশনশিপের যে মিজার, সেটাই কিন্তু কোরিলেশন কোএফিসিয়েন্ট। তাহলে এই প্রশ্ন আর এই প্রশ্ন কিন্তু সেম। আর এখানে বলা হয়েছে টেস্ট ইজ সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্স টেস্ট করো আর কি। এই সিগনিফিক্যান্ট টেস্ট করার জন্য কিন্তু এই নাল হাইপোথিসিসটাই তোমাকে টেস্ট করতে হবে। এইটাকে ল্যাঙ্গুয়েজে আমরা এখানে বলেছি, কিন্তু সিম্বলিক্যালি যদি বলি তাহলে আমরা এই ল্যাঙ্গুয়েজে যেটা বলা এটা সিম্বলিক্যালি আমরা এখানে বলছি। তার মানে এই প্রশ্নটাকে আমরা এভাবেও দিতে পারি, একই প্রশ্ন। এটা সলিউশনটা কিভাবে করব, এখানে আমরা সলিউশন দিয়েছি। এখানে বলা হয়েছে টিলার নাম্বার পার হিল ইজ ডিনোটেড বাই x and yield is denoted by y. The correlation coefficient between x and y is given by ওই ফর্মুলা, ওয়ার্কিং ফর্মুলা যেটাকে বলছিলাম আমি। তো দিয়ে আমরা এই যে মানগুলো আমরা বের করছি, এগুলো বের করার পরে এখানে মান বসানো হয়েছে। বসানোর পর দেখো যে 0.98 এখানে হয়েছে। তারপর এখানে স্ক্যাটার ডায়াগ্রাম যদি আমরা এক্সেল প্রোগ্রাম ইউজ করে স্ক্যাটার ডায়াগ্রামটা আমরা এভাবে আঁকতে পারি সুন্দর করে। এই যে এখানে দেখো যে ভ্যালুগুলা কিন্তু এই স্ট্রেট লাইনের একেবারে ক্লোজ কানেকশনে আছে, খুবই ক্লোজ কানেকশনে আছে। দেখো মানে এখানে 1 এর খুবই ক্লোজ কানেকশন। যদি 1 হইতো তাহলে তো পারফেক্ট পজিটিভ। এখানে যে কয়েকটা পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো যদি লাইনের উপর পড়ে যাইতো তাহলে এটার আর এর মানটা কিন্তু 1 হয়ে যেত, +1 হয়ে যেত, যেটাকে আমরা বলতেছি পারফেক্ট পজিটিভ। আর যেহেতু কয়েকটা অবজারভেশন আমাদের আশেপাশে আছে আর কি, কিন্তু লাইনের মধ্যে নাই, সেই জন্য এটা হাই ডিগ্রি। এটাকে আর এর মান বের করে এখানে পাওয়া গেছে 0.98 পাওয়া গেছে। এটাকে আমরা বলতেছি হাই ডিগ্রি পজিটিভ কোরিলেশন। এইভাবে আমরা স্ক্যাটার ডায়াগ্রামটা যদি এইভাবে আমরা আঁকে দেই, আর এখানে কার্ল পিয়ারসনের ফর্মুলা দিয়ে আমরা এখানে আর এর মানটা বের করলাম। স্ক্যাটার ডায়াগ্রামটা হাইপোথেটিক্যালি আমরা যদি এখানে দিই তাহলে এরকম ধরনের একটি হবে। হওয়ার পরে কমেন্টটা কিভাবে লিখবো আর কি, স্টেট ইউর কমেন্ট। আমরা এখানে বলি যে ক্যালকুলেট কোরিলেশন কোএফিসিয়েন্ট এন্ড টেস্ট ইটস সিগনিফিক্যান্স উইথ কমেন্ট, অথবা স্টেট ইউর কমেন্ট। হ্যাঁ, এখানে এর সাথে হয়তো আমরা বলি যে স্টেট ইউর কমেন্ট, তখন কিন্তু এই কমেন্টটা লিখতে হবে তোমাকে, এই কমেন্টটা লিখতে হবে। এখানে কি কমেন্ট হবে, এখানে বলা হয়েছে প্রথমে আমরা আর এর মানের উপর ভিত্তি করে আমরা কি লিখছি, দি কোরিলেশন কোএফিসিয়েন্ট আর ইকুয়াল টু 0.98 দিস ভ্যালু, এই ভ্যালুটা আর কি, এন্ড দি স্ক্যাটার ডায়াগ্রাম দিস ভ্যালু এন্ড স্ক্যাটার ডায়াগ্রাম আমরা এখানে দেখতেছি আর কি। স্ক্যাটার ডায়াগ্রামটা দেখতেছি, দিস ভ্যালু এন্ড স্ক্যাটার ডায়াগ্রাম। হ্যাঁ, স্ক্যাটার ডায়াগ্রাম কোনো কোশ্চেন আছে তোমাদের? মাথা সায় না স্যার।
তোমাদের কোনো হ্যাঁ। কোশ্চেন আছে নাকি? আর মাথায় ঢুকে না শেষ স্যার। করেন মাথা ঢোকে না কিছু স্যার। আমাকে ঢুকতেছে না দুই ঘন্টা। হয়ে গেছে স্যার আজকে দুই- থাক স্যার 2 ঘন্টা হয়ে গেল স্যার। শেষ করে আচ্ছা যাই হোক আচ্ছা যাই হোক আমি শেষ করে আজকের মতো থাক। তোমাদের স্যার 2 ঘন্টা হয়ে গেল। না হয়ে যাচ্ছে, আমি জাস্ট এটা দেখার পরে আমি শীট তোমাদের তো পরে দিয়ে দিব। এটা আমি জাস্ট এক নজরে একটা প্রবলেম তোমাদের একটা বুঝাই দিলে পরের গুলো জাস্ট সিমিলার, সেগুলো তোমরা প্র্যাকটিস করবা, করার পরে ওকে স্যার, পরের থ্যাংক ইউ ক্লাসে স্যার। আগে আমরা এগুলো নিয়ে আমরা আলোচনা করবো আর কি। আমি জাস্ট একটা প্রবলেম শেষ হয়ে গেছে প্রায় আর কি, একটু আমি এটা কথা বলার পরে তোমাদের আমি শেষ করে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। এখানে দেখো খেয়াল করো, তো এখানে আমরা কি বলছি, এখানে বলছি দি কোরিলেশন কোএফিসিয়েন্ট r equal to এটা 0.98, this value and the scatter diagram clearly indicated that, তাহলে ভ্যালুটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা হাই ডিগ্রি পজিটিভ, আবার এখানে স্ক্যাটার ডায়াগ্রাম দেখো তাই আমরা বুঝতে পারতেছি। তো এইখানে বলা হয়েছে দিস ভ্যালু এন্ড দি স্ক্যাটার ডায়াগ্রাম ক্লিয়ারলি ইন্ডিকেটেড দ্যাট দেয়ার ইজ আ হাই ডিগ্রি পজিটিভ কোরিলেশন বিটুইন দি ভেরিয়েবল স্টিলার নাম্বার এন্ড গ্রেইন ইল্ড অফ রাইস, এটা আমরা এখানে বলতে পারতেছি। আর এখানে কিন্তু বলা হয়েছে টেস্ট ইট সিগনিফিকেন্স অথবা টেস্ট দি হাইপোথিসিস, এটা করার জন্য আমাকে কিন্তু এই জিনিসটা করতে হবে। এখানে কি বলছি, এখানে অ্যাজাম্পশন একটা জিনিস এখানে বলার আগে এটা স্ট্যাটিস্টিক্সের মানে কতগুলো স্টেপ আছে, স্ট্যাটিস্টিক্সে টেস্ট করার জন্য কতগুলো গতানুগতিক স্টেপ আছে, সেই স্টেপগুলোর মধ্যে একটা অ্যাজাম্পশন আছে যেটা টেস্ট অফ হাইপোথিসিসের মধ্যে আমরা ওগুলো বলবো, এগুলো বলা লাগে আর কি। এটা সম্পর্কে আরো ডিটেইলে আমরা ওই চ্যাপ্টারে বলবো আর কি যখন পড়াবো। এখানে বলছি র্যান্ডম স্যাম্পল অফ সাইজ 12 ইজ ড্রন ফ্রম এ বাইভেরিয়েন্ট নরমাল ডিস্ট্রিবিউশন, এটা একটা জাস্ট ফর্মালিটিস। আর এখানে হাইপোথিসিস আমরা এখানে বলছি একটু আগে, টেস্ট স্ট্যাটিস্টিক এটা এই সূত্রটি, এই সূত্রতে আমার মান বসাই দিয়ে আমরা বের করছি, বের করার পরে এই যে টি এর মান, এইটা হচ্ছে টেবুলেটেড ভ্যালু। এই টেবুলেটেড ভ্যালুটা বের করার জন্য তোমাদের একটা টেবিল আমি দেখা জাস্ট এখানে একটা টেবিল তোমাদের আমি দেখাচ্ছি। এই যে এখানে একটা টেবিল আছে এরকম আর কি, এরকম একটা টেবিল আছে। এখান থেকে তোমাকে দেখতে হবে যে তোমাদের ওটা টু টেল টেস্ট বলা হয় আর কি, আমাদের এই জিনিসটা আর কি এখানে করছি আমরা এইটা, এটা 1% টু টেল টেস্ট আর কি। এটার ক্ষেত্রে ওখানে ডিগ্রিজ অফ ফ্রিডম আমাদের কত ছিল, ডিগ্রিজ অফ ফ্রিডম এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে আমাদের 10 ডিগ্রিজ অফ ফ্রিডম। 10 ডিগ্রিজ অফ ফ্রিডমে এখানে দেখো এই যে 10 ডিগ্রিজ অফ ফ্রিডম, এই ক্ষেত্রে এই মানটা হচ্ছে এইটা, এই যে মানটা, এই মানটা তোমাদের এই টেবিলে আমরা সাপ্লাই দিব, অথবা এই মানটা আমরা কিন্তু এই এক্সেল প্রোগ্রাম ইউজ করে এই মানটা আমরা বের করতে ক্যালকুলেট করতে পারবো এই মানটা, অথবা আমরা টেবিল সাপ্লাই দিব, সেই টেবিল থেকে তোমাকে এই মান বের করতে হবে। এগুলো লেফট টেল, রাইট টেল, টু টেল এই জিনিসগুলো আছে, সেগুলো আমরা পরে আলোচনা করবো। জাস্ট এই মানটা ওইখান থেকে আমি নিয়েছি, এই যে মানটা আছে এটা হচ্ছে টেবিল ভ্যালু অথবা টেবুলেটেড ভ্যালু, এইটা হচ্ছে আমার ক্যালকুলেটেড ভ্যালু, দ্যাট ইজ ইয়োর ভ্যালু, দিস ইজ ইয়োর ভ্যালু, ক্যালকুলেটেড ভ্যালু অফ টি ফ্রম দি গিভেন ডাটা। আচ্ছা এখন এই ভ্যালুটা যদি এই টেবুলার ভ্যালুর চেয়ে বড় হয়, আমাদের এই নাল হাইপোথিসিস এটা বাতিল হবে। এই ক্যালকুলেটেড ভ্যালুটা যদি টেবুলার ভ্যালুর চেয়ে বড় হয় তাহলে নাল হাইপোথিসিসটা বাতিল, আর যদি ক্যালকুলেটেড ভ্যালু টেবুলার ভ্যালুর চেয়ে ছোট হয় তাহলে নাল হাইপোথিসিস মে বি অ্যাকসেপ্টেড। নাল হাইপোথিসিস বলছে যে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্ক নাই, আর এই অল্টারনেটিভটা হচ্ছে সম্পর্ক আছে। তো যদি এই ক্যালকুলেটেড ভ্যালুটা যদি টেবুলার ভ্যালুর চেয়ে বড় হয় তাহলে সম্পর্ক যে নাই যে কথা বলতেছি সেটা বাতিল হবে, তার মানে সম্পর্ক আছে। এইটা বাতিল হওয়ার অর্থ হচ্ছে এটা অ্যাকসেপ্টেড হওয়া, এটা গ্রহণযোগ্য, তার মানে সম্পর্ক আছে। আর যদি ক্যালকুলেটেড ভ্যালু অফ টিটা যদি টেবুলার ভ্যালুর চেয়ে ছোট হয় তাহলে নাল হাইপোথিসিস গ্রহণযোগ্য। নাল হাইপোথিসিস গ্রহণযোগ্য হওয়ার অর্থ হচ্ছে সম্পর্ক নাই, সিগনিফিকেন্ট রিলেশনশিপ নাই। এইটাই হচ্ছে তোমাদের মেইন জিনিসটা আর কি। এইভাবে তোমাদের একটা প্রবলেম পরীক্ষা যখন আসবে, তখন প্র্যাকটিক্যাল পরীক্ষা, তখন কিন্তু এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে। এটা টাইটেলটা অবশ্য তোমাদের খাতায় লেখার জন্য টাইটেলটা এখানে দেওয়া হয়নি, টাইটেলটা আমি দিয়ে দিব আগামী দিনে এই টাইটেলটা। আর এইভাবে এইটা খাতায় কিন্তু তোমাদের উঠাইতে হবে, এগুলো প্র্যাকটিক্যালে তোমাদের খাতায় উঠাইতে হবে। এইভাবে এই পার্টগুলো পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু যদি এভাবে প্রশ্নটি হয় তাহলে এভাবে অ্যান্সারটা কিন্তু তোমাদের সমাধান করতে হবে। ঠিক একইভাবে এই পরের প্রবলেমগুলো কিন্তু একইভাবে করা হয়েছে, এগুলো প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে। এই প্রবলেমগুলো পাশাপাশি এই যে ফর প্র্যাকটিস, আর এগুলো কিন্তু সলভ করাই আছে, তোমরা এগুলো দেখবা, দেখার পর যদি তোমাদের কোনো কোশ্চেন অ্যানালাইজ করে আগামী দিনে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। জি স্যার শেষ করেন স্যার। শেষ করে দিব। তো আমি যেটা বলছিলাম যে প্র্যাকটিসের জন্য যেগুলো দেওয়া হয়েছে এবং যেগুলো সলভ করে দেওয়া হয়েছে এগুলো তোমরা দেখবে আর কি, দেখার পরে
যদি তোমাদের কোনো কোশ্চেন অ্যারাইজ করে এই চ্যাপ্টারের উপরে, তাহলে রিভিউ করবো আমরা, রিভিউ করার পরে আমরা পরের চ্যাপ্টার শুনবো। জি স্যার। আর বাই দিস টাইম তোমাদের এই যে ডকুমেন্ট গুলো তোমাদের ইমেইলে আমি দিয়েছিলাম, রূপমের ইমেইলে দিয়েছিলাম, তোমরা পাইছো? স্যার শেষ করতে স্যার। ইমেইলে দেওয়া হয়েছিল, পেয়েছো? জি স্যার। এর আগে মিজাজ অফ ডিসকাশনের তো ডকুমেন্টস তো পাইছো। এখন স্যার। যদি না প্রতিষ্ঠান এখানে আবার গুগল ড্রাইভে যদি আমি দিয়ে দেই, গুগল ড্রাইভ, না বন্ধু তোমাদের গুগল ড্রাইভে ওই যে গুগল ক্লাসরুম এটা আছে না, আমি অন করে রাখছি। আছে রূপম? আর আছে স্যার। হ্যাঁ, তো গুগল ড্রাইভে তোমাদের আমি তো দিছিলাম, বোধহয় তুমি কি দেখছিলে একটু? স্যার দেখা হয় নাই, আমি স্যার দিলে স্যার দিয়ে দিব সবাইকে স্যার। হ্যাঁ আমি না এইটা আমি দেই নাই, এটা আমি দিয়ে দিব, মানে গুগল ড্রাইভে দিলে পাবা কিনা সেটা বলছি। ও আচ্ছা, জি স্যার পাবো স্যার। হ্যাঁ সেটাই বলতেছি যে গুগল ড্রাইভে যদি দেই তাহলে তুমি ওই লিংকটা শেয়ার করে দিলেই তো হয়ে গেল, তাই না? হ্যাঁ জি স্যার, অন্য শেয়ার করে দিয়েছেন স্যার। নিজেরা ডাউনলোড করে নিতে পারবে আর কি। হ্যাঁ জি স্যার। আর না হলে ইমেলে আছেই, কিন্তু গুগল ড্রাইভটা এখন সবাই ব্যবহার করতেছে। তা আমি স্যার আমি দিয়ে দিব স্যার গুগল ড্রাইভ। হ্যাঁ গুগল ড্রাইভে আমি দিব, তোমরা একটু প্র্যাকটিস করবা, যে তোমরা তো অন্যান্য সাবজেক্টের বিভিন্ন কোর্সে তোমরা তো ক্লাস করতেছো আর কি। হ্যাঁ, জি, স্যার। সবাই অনেকেই তো গুগল ড্রাইভে দিচ্ছে মনে হয় সবাই, নাকি? তাই না নাকি? জি স্যার। হ্যাঁ গুগল ড্রাইভে দিচ্ছে, গুগল ড্রাইভ থেকে তোমরা ডাউনলোড করে নিবে আর কি। আচ্ছা জি স্যার। ডাউনলোড করে নিয়ে তোমরা এগুলো একটু দেখো, কারণ তোমরা এগ্রিকালচারের ছাত্র হলে এগুলো কিন্তু এগ্রিকালচার রিলেটেড প্রবলেম, এবং তোমরা অনার্স করতেছো বিশ্ববিদ্যালয়, সুতরাং এই সমস্ত যখন তোমরা এগ্রিকালচারের যে রিসার্চ, এগ্রিকালচার রিসার্চও কিন্তু অনেক শক্ত রিসার্চ আর কি। সুতরাং ম্যাথমেটিক্যাল নলেজ তো অবশ্যই থাকতে হবে, আর স্ট্যাটিস্টিক্যাল নলেজ তো মাস্ট। তোমার রিসার্চ করতে গেলে তোমাকে অবশ্যই স্ট্যাটিস্টিক্যাল নলেজ একে বাইপাস করে তুমি কিন্তু ভালো করতে পারবে না আর কি। সুতরাং এগুলোকে অত কঠিন মনে করার কিছু নাই, আর এগুলো তোমরা একটু দেখলে এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নাই। এগুলো এখন অনেক সহজভাবেই এগুলোকে আমরা কমপ্লিট করতে পারি বিভিন্ন ভাবে, বিভিন্ন ডিভাইস ব্যবহার করে। তো ভাব তোমাদের হয়তো ক্লান্তিও হলো, আর অনেক সময় হয়ে গেল, তো অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তোমরা আগামীতে কথা হবে, আজকে এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সকলকে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো থাকেন, সাবধান থাকেন, সুস্থ থাকেন। তোমরা মাস্ক পরবা ঠিকমতো, জি স্যার, দোয়া করবেন স্যার অবশ্যই। মাস্ক পরতে হবে, অবশ্যই মাস্ক পরতে হবে। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ, বেস্ট অফ লাক। জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম স্যার। স্যার এই যে স্যার রোজানা তাসমির কি একটা প্রশ্ন ছিল মনে হয়? হ্যাঁ কিছু বলবা? কোনো কথা ছিল? স্যার রোজানা তাসমি একটা কোশ্চেন করতে চাই। জি স্যার প্রশ্ন করছিল, বলো। আসলে আরেকবার রিপিট করো। কোনটা? স্যার রোজানা তাসমি কি জানো একটা কোশ্চেন করতে চাই। একটু বল তাহলে। না স্যার চলে গেছে স্যার, চলে গেছে স্যার। প্রশ্নটি বলবে। না চলে গেছে স্যার। আচ্ছা আগামী দিন প্রশ্নটি বলবো আর কি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ওকে ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালাম